ভাই লাইভ কি শুরু হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এখানে শুরু হয়েছে, ওয়েবসাইটে শুরু হয়েছে। আচ্ছা, দেখি ফেসবুকে শুরু হয়েছে কিনা। হ্যাঁ, ফেসবুকে শুরু হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুকেও চলতেছে। আচ্ছা ভাই, তাহলে আমরা একটু ওয়েট করি। যেহেতু আজকে লেটে শুরু করছি, অনেকে হয়তো বা জানে না ক্লাস যে শুরু শুরু হয়েছে। আমরা একটু 2-3 মিনিট ওয়েট করি, তারপর আমরা স্টার্ট করতেছি ভাই। ওকে। ভাই গ্রুপে ঢুকলে এটা দেখায় না কেন? দেখাচ্ছে তো, আমি দেখতেছি। ও, আপনি দেখতেছেন, আমি তো দেখতেই যে পাচ্ছি আমি না, যে দাঁড়ান। আমাদের নোটিশ গ্রুপে নোটিশটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, ওকে ভাই। তো প্রত্যাবর্তন 4ই হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 72 জন আছে আজকে। একটু আপনি জানাই দেন তো ভাইয়া, আর একটু এভরিওয়ান কি করে দিয়েন ভাই। হ্যাঁ, হ্যাঁ, এভরিওয়ান দিয়ে দিছি আমি। মাত্র নোটিশও দিলাম, সমস্যা নেই। আচ্ছা, এই আচ্ছা ভাই। টাইমে ক্লাস তো নর্মালি একটু কম থাকবে, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, একটা মিনিট। আমি আমার ফেসবুকে শো করতেছে না, আমি দাঁড়ান একটু টাইম নিচ্ছি। হুম, এখন আসছে। ওকে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে গুণগত রসায়নের লেকচার নাম্বার 3। তো গত ক্লাসে আমরা দ্রাব্যতার কিছু ম্যাথ করছিলাম। তো আজকের ক্লাসে আমরা দ্রাব্যতার বাকি পার্টগুলো করব। সাথে ওই যে আয়ন শনাক্তকরণ, শিক্ষা পরীক্ষা, এই জিনিসগুলো আজকে আমরা পড়া ট্রাই করব। তো ঠিক আছে, তো সবাই একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও। আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা স্টার্ট করি আস্তে আস্তে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম সালাম। আচ্ছা। হুম, 198 জন আছে। শাকিল ভাই, আমরা আর 1 মিনিটের মধ্যে স্টার্ট করি ভাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই। আচ্ছা, তো তোমরা আমাকে জানাও তো সবাই যে আমার ভয়েস একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তো আমরা স্টার্ট করি আস্তে আস্তে। সো দেখি সবাই আস্তে আস্তে জয়েন হোক, আমরা আস্তে আস্তে শুরু করি। আচ্ছা দেখো, তো এখন প্রথম যে কোশ্চেন দেখো, গত ক্লাসে কিন্তু আমরা দ্রাব্যতার কিছু ম্যাথ করছিলাম, তাই না? আচ্ছা, তো এখন আমরা দেখব যে পরবর্তী কোশ্চেনটা ছিল যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা 5 গ্রাম/লিটার হলে 400 ml সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম লবণ আছে? ঠিক আছে। আচ্ছা ভাই, একটা মিনিট, আমার ফেসবুকে একটু লেট আসতেছে, আমি একটু কী করতেছি ভাই, আমি আবার ঢুকি। আজকে কেন যে সমস্যা করতেছে বুঝতেছি না। আচ্ছা ওকে, আমরা স্টার্ট করি তাহলে। ঠিক আছে। আচ্ছা দেখো, তো কি বলছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা 5 গ্রাম/লিটার হলে 400 ml সম্পৃক্ত দ্রবণে
কত গ্রাম লবণ আছে। আচ্ছা দেখো, তো এখানে দ্রাব্যতা কতটুকু দেয়া আছে, 5 গ্রাম পার লিটার দেয়া আছে। আচ্ছা, তো তুমি আমাকে বলো তো ভাইয়া যে 5 গ্রাম পার লিটার, 5 গ্রাম পার লিটার এই কথা দ্বারা আসলে কি বোঝায়? এই কথা দ্বারা বোঝায় যে 1 লিটারে আছে 5 গ্রাম। 5 গ্রাম পার লিটার এই কথা দ্বারা আসলে কি বোঝায়? এই কথা দ্বারা আসলে বোঝায় যে 1 লিটারে আছে 5 গ্রাম। ঠিক আছে? আচ্ছা ওকে। তো এখন আমার কাছে চাইছে যে 400 ml সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম লবণ আছে। আচ্ছা দেখো, তো 1 লিটারে আছে কতটুকু, 5 গ্রাম আছে। সো 1 লিটার মানে কত ml, 1000 ml। সো আমরা লিখি যে 1000 ml, 1000 ml এর মধ্যে কতটুকু আছে, 5 গ্রাম আছে। কতটুকু আছে, 5 গ্রাম আছে। তো সুতরাং আমি লিখি যে 1 ml এ কতটুকু আছে, 1 ml এ আছে হচ্ছে তোমার 5 ডিভাইডেড বাই 1000 গ্রাম। ওকে, তো এখন আমার কাছে চাইছে কি যে 400 ml কতটুকু আছে। সো আমরা লিখি এখানে যে 400 ml এর মধ্যে, 400 ml এর মধ্যে কতটুকু আছে দেখো তো ভাইয়া, যে 5 ইন্টু দিলাম আমি 400, 5 ইন্টু 400 ডিভাইডেড বাই দিলাম আমি 1000 দিলাম। ওকে, এখন দেখি আমরা এখানে কত আসে। তাহলে দেখো ভাইয়া যে 0000 কাটা এখানে। তাহলে দেখো 5 4 20, 20 ডিভাইড বাই 10, তার মানে এখানে কত আসে, 20 ডিভাইডেড বাই 10 মানে এখানে তোমার 2 গ্রাম আসে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে সি, অর্থাৎ 400 ml সম্পৃক্ত দ্রবণের মধ্যে 2 গ্রাম আছে। কতটুকু আছে, 2 গ্রাম আছে। তো এটা ছিল আমাদের আনসার। ঠিক আছে? ওকে, আচ্ছা তো চলো এখন আমরা নেক্সট পেজে যাই। সো দেখো এখন কি বলছে যে 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে। এখন বলছে লিটার প্রতি ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত। আচ্ছা, তো লিটার প্রতি দ্রাব্যতা এটা আমরা কিভাবে প্রকাশ করি, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে তোমার গ্রাম পার লিটার দ্বারা। ঠিক আছে, লিটার প্রতি দ্রাব্যতা আমরা কি দ্বারা প্রকাশ করি, গ্রাম পার লিটার দ্বারা, মানে 1 লিটারে কতটুকু আছে। সো আমরা দেখি এখানে যে এখানে লেখা আছে যে 50 ml এ, 50 ml কতটুকু আছে, 5 গ্রাম আছে। ওকে, এখন আমাকে বাই করতে হবে যে দ্রাব্যতা মানে লিটার প্রতি, মানে 1 লিটারে কতটুকু আছে। সো দেখো আমরা এখানে লিখি যে 1 ml এ কতটুকু আছে, 1 ml এ আছে হচ্ছে তোমার 50 উপর হচ্ছে তোমার 5 গ্রাম। ওকে, এখন 1 লিটার, সো 1 লিটার মানে কি ভাই বলো তো, 1 লিটার মানে হচ্ছে তোমার 100 ml। সো আমরা দেখি যে 100 ml এর মধ্যে কতটুকু আছে। সো আমি এখানে দিলাম যে 5 ইন্টু 100 ডিভাইড বাই কত দিলাম, ডিভাইড বাই আমি 50 দিলাম। ওকে, আচ্ছা তাহলে দেখো তো ভাই এখানে কত আসে, দেখো তো কত আসে। আচ্ছা আচ্ছা, এটা তো 1000 হবে তাই না, এটা তো 1000 হবে, দুঃখিত, এখানে 1000 দিলাম। ওকে, তাহলে দেখো ভাইয়া যে 00 কাটা, তার মানে দেখো যে 5 কাটা, তার মানে এখানে কত আসে, এখানে আসে তোমার 100 গ্রাম আসে। তাহলে যেহেতু 1 লিটারে 100 গ্রাম আছে, তাহলে এখানে দ্রাব্যতা কত হবে, দ্রাব্যতা এখানে হবে 100 গ্রাম, 100 গ্রাম পার লিটার, মানে 1 লিটারে আমার লবণটা আছে কত, 100 গ্রাম আছে। ঠিক আছে, তো আরে তোমরা তো সবাই পারো, সেরা সেরা সেরা, জোস জোস। আচ্ছা ওকে, ঠিক আছে। ওকে, এখন বলছে দেখো যে 10% ডব্লিউ ডিভাইড বাই ভি সম্পৃক্ত NaOH এর দ্রবণের দ্রাব্যতা কত। আচ্ছা, সো তুমি আমাকে বলো ভাইয়া এখানে কি দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে। সো পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা এখানে কি বাড়ি করতে পারি, আমরা এখানের মধ্যে ঘনমাত্রা বাড়ি করতে পারি। কি বাড়ি করতে পারি, আমরা ঘনমাত্রা বাড়ি করতে পারি। এখন আমরা গত ক্লাসে দেখছিলাম না যে সম্পৃক্ত দ্রবণের, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা কি বলি, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা দ্রাব্যতা বলি। কি বলি আমরা, দ্রাব্যতা বলি। ওকে, তাহলে যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে যদি আমরা এখানে ঘনমাত্রাটা বের করে ফেলি, তাহলে কি আমরা দ্রাব্যতা বের করে ফেলতে পারবো না? হ্যাঁ, আমরা অবশ্যই দ্রাব্যতা বের করে ফেলতে পারবো, যেহেতু এখানে সম্পৃক্ত দ্রবণ বলছে। তো দেখো পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা দ্রাব্যতা S সমান কিভাবে বাই করি, আমরা বাই করি হচ্ছে তোমার 10x ডিভাইডেড বাই m দ্বারা। ওকে, তাহলে দেখো আমরা এখানে 10 দিলাম, x এর মান কত, দেখো এখানে কত পার্সেন্ট দেওয়া আছে, 10% দেওয়া আছে। সো আমি এখানে দিলাম 10 ডিভাইডেড বাই m। সো NaOH এর আণবিক ভর কত, NaOH এর আণবিক ভর হচ্ছে তোমার 40। তাহলে এখানে কত থাকে ভাইয়া বলো তো, এখানে থাকে তোমার দেখো যে 00 কাটা, তার মানে 10 ডিভাইড বাই 4। সো 10 ডিভাইড বাই 4 মানে কত থাকবে ভাইয়া বলো তো, 10 ডিভাইড বাই 4 মানে হচ্ছে তোমার এখানে কত হবে, 2.5 হবে। তাহলে এখানে আমার ঘনমাত্রা কত হবে, 2.5 মোলার হবে। সো যেহেতু এখানে ঘনমাত্রা 2.5 মোলার, তাহলে দ্রাব্যতা কত হবে, দ্রাব্যতা হবে তোমার 2.5 মোলার, 2.5 মোলার। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার 2.5 মোলার। আরে তোমরা তো সবাই পারো, সেরা সেরা। আচ্ছা ওকে, এখন দেখো কি বলছে যে 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
প্রস্তুত NaCl এর 500 ml সম্পৃক্ত দ্রবণকে সূর্যের তাপে বাষ্পীভূত করে 117 গ্রাম লবণ পাওয়া যায়। এখন বলছে ওই তাপমাত্রায় লিটার প্রতি সম্পৃক্ত দ্রবণে NaCl এর দ্রাব্যতা কত। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন দেখো এখানে দ্রাব্যতা কি আমার মোল পার লিটার দেয়া আছে। তার মানে এখানে মোল পার লিটার মানে কি ঘনমাত্রা বাই করতে হবে। সো দেখো আমরা সবাই জানি যে ঘনমাত্রা মানে কি, ঘনমাত্রা মানে হচ্ছে তোমার মোল ডিভাইডেড বাই আয়তন। আচ্ছা এখন আমাকে মোল বাই করতে হবে, আর এই যে আয়তনটা আছে আয়তনটা কি হবে, লিটার এককে হবে, তাই না? লিটার এককে হবে। আচ্ছা এখন এই যে মোল আছে, মোলটা আমরা কার বাই করব? মোল আমরা বাই করব দ্রবের ক্ষেত্রে। সো দ্রব হিসেবে এখানে কে আছে ভাই বলো তো? দ্রব হিসেবে কি আছে? দ্রব হিসেবে এখানে তোমার NaCl আছে। দেখো যে NaCl এর 500 ml সম্পৃক্ত দ্রবণকে সূর্যের তাপে বাষ্পীভূত করে 117 গ্রাম লবণ পাওয়া যায়। তার মানে লবণ কতটুকু আছে? 117 গ্রাম আছে। আচ্ছা এখন লবণ যেহেতু 117 গ্রাম আছে, মানে সোডিয়াম ক্লোরাইড যেহেতু 117 গ্রাম আছে, তার মানে এটার কি মূল সংখ্যা আমরা বাই করতে পারবো না? হ্যাঁ আমরা অবশ্যই পারবো। তো আমরা মূল সংখ্যা সমান সমান কি জানি? আমরা W ডিভাইডেড বাই M জানি। ওকে ফাইন। এখন দেখো ভাইয়া যে ডব্লিউ মানে কি? প্রশ্নে যে ভরটা দেওয়া আছে, প্রশ্নে কতটুকু দেওয়া আছে? 117 দেওয়া আছে। আর নিচে কি নিব? নিচে আমরা নিব আণবিক ভর। তো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? দেখো যে সোডিয়াম হচ্ছে তোমার 23, আর তোমার ক্লোরিন কত? ক্লোরিন হচ্ছে তোমার 35.5। তাহলে দেখো তো এখানে কত আসে? এখানে তোমার আসে যে 117 ডিভাইড বাই কত? 23 প্লাস 35.5, তার মানে কত আসবে? এখানে আসবে তোমার 58.5 আসবে। সো 58.5 যদি আমি 117 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত আসবে? 2 আসবে। তার মানে এখানে কত মোল আছে? 2 মোল আছে। ওকে আচ্ছা তো দেখো ভাই এখানে লিখলাম আমি যে M সমান সমান কত মোল? 2 মোল। আচ্ছা আর এখানে আয়তন কত? আয়তন হচ্ছে তোমার 500 ml, বাট এটাকে আমার লিটার নিতে হবে। সো লিটার নিলে এটা কত আসবে? 0.5 হবে। ওকে সো আমরা তো সবাই জানি যে কোনো একটা সংখ্যাকে যদি আমি 0.5 দ্বারা গুণ করি তখন ওই সংখ্যার দ্বিগুণ হয়ে যায়। তাহলে এখানে S সমান সমান কত হবে? S সমান সমান হবে তোমার 4 মোল পার লিটার হবে। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে ডি। আনসার কোনটা হবে? আনসার হবে ডি। ওকে গুড। আরে তোমরা তো সবাই পারতেছ। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে চলো আমরা এখন একটু নেক্সট পেজে যাই। ওকে আচ্ছা দাঁড়াও আমি এটা একটু কী করিনি। ওকে তো চলো এখন আমরা একটু নেক্সট পেজে যাই। এখন হচ্ছে আমরা দ্রাব্যতার গুণফল। সো দ্রাব্যতার গুণফলকে আমরা কী দ্বারা প্রকাশ করি? দ্রাব্যতার গুণফলকে আমরা কেএসপি দ্বারা প্রকাশ করি। কী দ্বারা প্রকাশ করি? আমরা আমরা প্রকাশ করি হচ্ছে তোমার কেএসপি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে আচ্ছা ওকে এখন দেখো ভাইয়া যে ধর আমি তোমাকে বললাম যে সিলভার ক্লোরাইড, একটা কথার কথা, ধর আমি তোমাকে বললাম যে সিলভার ক্লোরাইড। ওকে এখন এই সিলভার ক্লোরাইড যেটা আছে তার দ্রাব্যতার গুণফল কি হবে? দেখো তো সিলভার ক্লোরাইডকে আমি ভাগে এখানে কি পাবো? সিলভার প্লাস পাবো, আর এখানে কি পাবো? আমরা Cl মাইনাস পাবো। ঠিক আছে ওকে তো এখন আমি ধরলাম যে সিলভার ক্লোরাইড যেটা আছে তার দ্রাব্যতা আমি ধরলাম S ধরলাম। তাহলে এটা কত হবে? এইটা হবে S, এইটাও হবে S। ওকে এখন এই যে যৌগটা আছে এই যৌগটার জন্য আমরা কেএসপি মানটা কিভাবে বাইর করবো বলো তো? আমরা কেএসপি এখানে কি হবে? দেখো যে আমার এখানে উৎপাদে কি আছে? সিলভার প্লাস আছে এবং Cl মাইনাস আছে। তো আমরা এখানে কি নিব? আমরা এখানের মধ্যে সিলভার প্লাসের ঘনমাত্রা নিব। তারপর দেখো এখানে সিলভারের সহগ কত? 1, তার মানে তার উপর পাওয়ার দিব আমরা 1 ইনটু আমরা এখানে আর কি আছে? Cl মাইনাস আছে, তার মানে আমরা এখানে Cl মাইনাসের ঘনমাত্রা নিব। আর Cl মাইনাসের মধ্যে এখানে তার সহগ কত? 1, তার মানে উপর আমরা পাওয়ার কত নিব? 1 নিব। এখন দেখো ভাইয়া সিলভার প্লাসের ঘনমাত্রা আমরা কত নিছি? S নিছি। আবার দেখো Cl মাইনাসের ঘনমাত্রা কত নিছি? আমরা S নিছি। তাহলে এখানে কেএসপি সমান সমান কত আসতেছে? S স্কয়ার আসতেছে। কি আসতেছে? S স্কয়ার আসতেছে। আমরা এখন ম্যানুয়ালি বুঝতেছি, আমরা একটু পরে এটা শর্টকাটে বাইর করার ট্রাই করব। ঠিক আছে ওকে আচ্ছা এখন ধরো আমরা একটা কোয়েশন আর একটা যৌগ নিলাম যে ক্যালসিয়াম ফসফেট। সো ক্যালসিয়াম ফসফেট মানে কি? Ca3PO4 2। ওকে আচ্ছা সো যখন আমরা এটাকে ভাঙবো, এটাকে ভাঙলে আমরা কি পাবো? এটাকে আমরা ভাঙলে পাবো যে 3Ca2 প্লাস প্লাস কি পাবো আমরা? PO4 কি পাবো? 3PO4 2 মাইনাস পাবো। আচ্ছা দুঃখিত আমি আজ এটা তো এখানে একটা ভুল হয়েছে, দাঁড়াও একটা মিনিট দাঁড়াও। এটা হবে তোমার Ca3PO4 2 হবে, দুঃখিত আমি। দেখো এখানে কি হবে? দেখো সো এখানে কি পাবো? আমরা 3Ca2 প্লাস পাবো, প্লাস এখানে কি পাবো? 2PO4 3 মাইনাস পাবো, তাই না? আচ্ছা ওকে এখন আমি তোমাকে বলি যে ধরলাম আমি এটার ক্ষেত্রে
এটার ক্ষেত্রে তার দ্রাব্যতা হচ্ছে তোমার এস। তাহলে এটার ক্ষেত্রে দ্রাব্যতা কত হবে, এখানে 3 গুণ আছে, তার মানে কি হবে 3s হবে, আর এটা কত হবে 2s হবে। ওকে, এখন এই যে যৌগটা আছে, এই যৌগটার ক্ষেত্রে আমরা কেএসপি সমান সমান কি পাবো, কেএসপি সমান সমান পাবো, দেখো উৎপাদে কি আছে, ক্যালসিয়াম 2+ আছে। সো আমরা এখানে নিব ক্যালসিয়াম 2+-এর ঘনমাত্রা নিব, আর ক্যালসিয়াম 2+-এর এখানের মধ্যে তার সহগ কত 3, তার মানে তার উপর পাওয়ার দিব আমরা কিউব দিব। ওকে, ইনটু দেখো যেখানে কি আছে PO4 3- আছে, সো আমরা এখানে দিব PO4 3-, আর এখানে তার সহগ কত আছে, তার সহগ আছে তোমার 2, তার মানে তার ঘনমাত্রার উপর আমরা স্কোয়ার দিব। ওকে, এখন দেখো ভাইয়া যে ক্যালসিয়াম 2+ যেটা আছে তার ঘনমাত্রা কত 3s, তার মানে দিলাম আমরা 3s দিলাম, তারপর দিলাম আমরা কিউব দিলাম। ওকে, ইনটু দিলাম আমরা এখানে কত আছে PO4 হচ্ছে তোমার 2s, তার মানে দিলাম আমরা 2s, তারপর দিলাম আমরা স্কোয়ার দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি পাই আমরা, এখানে পাবো আমরা 27s কিউব পাবো, আর এখানে কি পাবো 4s স্কোয়ার পাবো। সো আমরা যদি হিসাব করি তাহলে এখানে পাবো আমরা 108s⁵। ওকে, সো এইটা ছিল আমাদের ম্যানুয়াল পদ্ধতি। এখন আমরা দেখবো যে এটাকে আমরা কিভাবে শর্টকাটে বাইর করতে পারি। আচ্ছা দেখো, তো দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে যদি আমরা শর্টকাটে বাইর করতে চাই, দেখো যে ধরো আমার কাছে এক্স বিওয়াই এরকম ফর্মে কোনো একটা যৌগ আছে, মানে এ হচ্ছে তোমার এক্সটা আছে, বি ওয়াইটা আছে, তাহলে এটার ক্ষেত্রে তার কেএসপি সমান সমান কি হবে, এটার ক্ষেত্রে কেএসপি সমান সমান হবে যে এক্স এর উপরে এক্স ইন্টু ওয়াই এর উপরে ওয়াই ইন্টু এস এর উপরে এক্স এক্স প্লাস ওয়াই। আমি আবার বলি, দেখো কেএসপি সমান সমান কি হবে, কেএসপি সমান সমান হবে তোমার এক্স এর উপরে এক্স ইন্টু ওয়াই এর উপরে ওয়াই ইন্টু এস এর উপরে কি হবে, এস এর উপর হবে তোমার এক্স প্লাস ওয়াই হবে। ঠিক আছে, এটা ছিল আমার কেএসপি নির্ণয় করার সূত্র। ওকে, আচ্ছা এখন দেখো ভাইয়া যে আমাকে বলছে যে সিলভার ক্লোরাইড যেটা আছে এটার আমরা কেএসপি নির্ণয় করো, মানে দ্রাব্যতার গুণফল, মানে সেটাকে আমরা কি বলি কেএসপি বলি। ওকে, তো দেখো এখানে মধ্যে আমার সিলভার কয়টা আছে, একটা আছে, তার মানে এখানে এক্স কয়টা আছে, এক্স হচ্ছে তোমার 1। ক্লোরিন কয়টা আছে, একটা আছে, তার মানে এখানে ওয়াই সমান সমান কত হবে 1 হবে। তাহলে তুমি আমাকে বলো ভাই এখানে আমার কেএসপি সমান সমান কি হবে, কেএসপি সমান সমান হবে তোমার এক্স এর উপরে এক্স ইন্টু ওয়াই এর উপরে ওয়াই ইন্টু এস এর উপরে কি হবে, এস এর উপরে হবে তোমার এক্স প্লাস ওয়াই হবে, এস এর উপর কি হবে এক্স প্লাস ওয়াই হবে। আচ্ছা এখন দেখো ভাই এখানে আমার এক্স কত ভাইয়া বলতো 1, তো 1 এর উপরে 1 এর উপরে 1 ইন্টু 1 এর উপরে 1 ইন্টু কি হবে এস এর উপরে 1 প্লাস 1 হবে। আচ্ছা তাহলে এখানে কি পাবো আমরা, এখানে পাবো আমরা এস স্কোয়ার পাবো। ঠিক আছে, ওকে আচ্ছা তো দেখো ভাইয়া এখন আমরা ধরো এখানে আসি, তো তুমি আমাকে বলো ভাই এটার ক্ষেত্রে আমার কেএসপি সমান সমান কি হবে, কেএসপি সমান সমান হবে দেখো যে আমার এখানের মধ্যে ম্যাগনেসিয়াম কয়টা আছে, একটা আছে, তার মানে আমরা কি দিব 1 এর উপরে 1 দিব, আর ওই যেখানে কয়টা আছে, দুইটা আছে, তার মানে কি দিব আমরা 2 এর উপরে 2 দিব, তারপর আমরা কি দিব এস এর উপরে 1 প্লাস 2 দিব, 1 প্লাস 2 দিব, তাহলে এখানে কি পাবো, এখানে আমরা পাবো 4s কিউব পাবো, কি পাবো আমরা 4s কিউব পাবো। এখন ঠিক একইভাবে দেখো এখানে আমার কেএসপি সমান সমান কি হবে, দেখো এটা আছে আমার 3টা, তার মানে দেখো এখানে কি হবে 3 এর উপরে 3, তারপর এখানে কি হবে 2 এর উপরে 2 হবে, 2 এর উপরে 2 হবে ইন্টু কি হবে এস এর উপরে হবে তোমার 3 প্লাস 2। তাহলে যদি আমরা হিসাব করি তুমি দেখবে এখানে আসে তোমার 108s⁵ আসে। ওকে, তো এখন আসে আমরা এখানে কেএসপি সমান সমান কি হবে, দেখো জিঙ্ক এখানে কয়টা আছে, একটা আছে, তার মানে দিলাম আমরা 1 এর উপরে 1 দিলাম। ওকে ফাইন, এখন দেখো SO4 এখানে কয়টা আছে, দেখো তো যে আমার এখানে ক্যাটায়ন আছে একটা, SO4 আছে একটা। তোমরা অনেকে কি করবা, এখানে যেহেতু 4 দেওয়া আছে অনেকে আবেগে 4 বসে দিবা, বাট দেখো SO4 কিন্তু এখানে একটা আছে, জিঙ্ক একটা আছে, তার মানে এখানে কি দেবো আমরা 1 এর উপরে 1 দিব, তারপর এস এর উপর কি দেবো 1 প্লাস 1 দিব, তাহলে এখানে কি হবে, এখানে হবে তোমার এস স্কোয়ার হবে। ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক একইভাবে দেখো ভাইয়া যেখানে আমার সিলভার আছে একটা, নাইট্রেট আছে একটা, বাট তোমরা আবেগে কি করবা, এখানে যেহেতু 3 দিয়ে আছে তোমরা এখানে 3 ধরে ফেলবা, বা এখানে কেএসপি সমান সমান কি হবে, কেএসপি সমান সমান হবে 1 এর উপরে 1 ইন্টু 1 এর উপরে 1 ইন্টু হবে তোমার এস এর উপরে 1 প্লাস 1, তার মানে এখানে কি হবে, এখানে হবে তোমার এস স্কোয়ার। ঠিক আছে, সো এখানে আবেগে কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, আবেগে ভুল করা যাবে না। ঠিক আছে, তো আই থিঙ্ক সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো, এগুলো একদম বেসিক জিনিস, এগুলো আমরা সবাই ইন্টারমিডিয়েটে পড়ে আসছি মোটামুটি। আচ্ছা এখন দেখো কি বলছে যে লবণের দ্রাব্যতার গুণফল নির্ণয়ে কোন ধরনের দ্রবণ উপযোগী। আচ্ছা তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম ভাই বলতো, যে সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত যে দ্রবণটা আছে, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কি আমরা বাড়ি করি না, কেএসপি বাড়ি করি না, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমরা কি বাড়ি করেছিলাম, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমরা কেএসপি বাড়ি করেছিলাম। তাহলে তুমি আমাকে বলো কেএসপি যেটা আছে,
কেএসপির জন্য আমার কোন ধরনের দ্রবণ প্রযোজ্য? সম্পৃক্ত দ্রবণ প্রযোজ্য। আর সম্পৃক্তকে আমরা কি বলি? সম্পৃক্তকে আমরা বলি স্যাচুরেটেড। কি বলি আমরা? স্যাচুরেটেড বলি। কেএসপি দেখো গত ক্লাসে আমরা দেখছিলাম যে সম্পৃক্ত দ্রবণের যে আয়নের গুণফল আছে তাকে আমরা আদর করে কি ডাকি? কেএসপি ডাকি। তো কেএসপি কার জন্য প্রযোজ্য? সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। ঠিক আছে, ওকে। তো সম্পৃক্ত মানে সেটাকে আমরা কি বলি? স্যাচুরেটেড বলি। তাহলে দেখো যে লবণের দ্রাব্যতার গুণফল নির্ণয়ে কোন ধরনের দ্রবণ উপযোগী হবে? স্যাচুরেটেড দ্রবণ উপযোগী হবে। আচ্ছা, আর তোমরা এখানে এমসিকিউর জন্য আরেকটা জিনিস মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে যে দ্রাব্যতার গুণফল স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য। দ্রাব্যতার গুণফল কি ভাইয়া বলতো? যে স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য। স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, আচ্ছা, ওকে 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 ওকে। এখন বলছে যে ক্যালসিয়াম ফ্লোরাইড যেটা আছে তার দ্রাব্যতা 2 × 10⁻⁴ মোলার হলে এটির কেএসপি সমান সমান কত? আচ্ছা, তো দেখো আমরা একটু আগে একটা কথা স্কিপ করে আসছিলাম। দেখো যে এখানে আমার এই যে এস আছে, এই এসটা মানে কি হয় বলো তো? এখানে এসটা হচ্ছে তোমার দ্রাব্যতা। এস মানে কি? এসটা হচ্ছে তোমার দ্রাব্যতা। এস কি? দ্রাব্যতা। এবং এর এককটা কি হবে? এর একক হবে তোমার মোল পার লিটার, অথবা কি হবে? অথবা হবে তোমার মোলার। ঠিক আছে, এস মানে কি? এখানে এস মানে কি ছিল? এস মানে এখানে দ্রাব্যতা ছিল। আর তার একক কি ছিল? তার একক ছিল তোমার মোল পার লিটার, অথবা আমরা সেটাকে কি বলতে পারি? আমরা সেটাকে বলতে পারি মোলার বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, ওকে, ফাইন। এখন দেখো যে আমরা এখানের মধ্যে এই কোশ্চেনটা সলভ করে দেখো। তো এখানে কি বলছে? ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা মানে এখানে কিসের মান দেওয়া আছে? এস এর মান দেওয়া আছে। ওকে, এখন আমাকে এটার কেএসপি মানটা বাড়ি করতে হবে। সো দেখো ভাইয়া, যেটার কেএসপি সমান সমান কি হবে? দেখো যেখানে আমার ক্যালসিয়াম কয়টা আছে? একটা আছে, তার মানে এখানে কি দেবো আমরা? 1 এর উপরে 1 দিব। ফ্লোরিন কয়টা আছে? 2টা আছে, তার মানে কি দিব আমরা? 2 এর উপরে 2 দিব। 2 এর উপরে 2 দিব ইনটু কি দিব আমরা? এস এর উপরে 1 + 2 দিব। তাহলে এখানে কি পাবো আমরা? 4s³ পাবো। তাহলে দেখো আমরা দিলাম 4 দিলাম, আর এখানে এস এর মান কত? এস এর মান হচ্ছে তোমার 2 × 10⁻⁴ দিলাম। ওকে, তারপর আমরা কি দিলাম? তারপর আমরা কিউব দিলাম। তাহলে দেখো যে 4 দিলাম, আর 2 এর উপরে কিউব করলে কত হয়? 8 হয়। আর 10⁻⁴ কে আমি যদি কিউব করি তার মানে কি হবে? গুণ হবে। তার মানে এখানে কি পাবো আমরা? 10⁻12 পাবো। ওকে, তাহলে দেখো ভাইয়া যে 4 8 কত হয়? 4 8 তোমার এখানে 32 হয়। 4 8 কত? 32 ইন্টু কি আছে? 10⁻12 আছে। ওকে, ফাইন। এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা দাঁড়াও একটা মিনিট দাঁড়াও। ওকে, তো দেখো ভাইয়া যে আমরা যদি দশমিকটাকে, দেখো এখানে দশমিক আছে, দশমিকটাকে যদি আমি একটু এই পাশে নিয়ে আসি তাহলে এখানে কি হবে বলো তো? এখানে দেখো যে দশমিকটাকে যদি আমি একটু এই পাশে নিয়ে আসি তার মানে কি লিখতে পারবো আমরা? 3.2 × 10⁻11 লিখতে পারবো। তাহলে দেখো তো এখানে আনসার কোনটা হবে? এটার সাথে কোনটা ম্যাচ করতেছে? সি নাম্বার অপশনটা ম্যাচ করতেছে। তাহলে আনসার এখানে কোনটা হবে? আনসার হবে তোমার সি। আনসার কোনটা হবে? আনসার হবে সি। ওকে, আচ্ছা, ওকে। এখন দেখো কি বলছে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল 4 × 10⁻12 হলে OH- আয়নের মোলার ঘনমাত্রা কত? এটা কিন্তু রাজশাহী 24-25 সালে আসছিল। ওকে, এখন দেখো এখানে কি দেওয়া আছে? আমার দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। দ্রাব্যতার গুণফল মানে কি? এখানে আমার কেএসপির মানটা দেওয়া আছে। এখন আমাকে এখান থেকে OH- এর ঘনমাত্রাটা বাই করতে হবে। এখন OH- এর ঘনমাত্রাটা আমরা কিভাবে বাই করতে পারবো? আমরা যদি এনিহাউ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বাই করতে পারি তাহলে আমরা OH- এর ঘনমাত্রাটা বাই করতে পারবো। আমি বুঝাই তোমাকে, দেখো ধরো এখানে কি আছে ভাইয়া বলতো? এখানে আছে তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে। সো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো আমরা? এখানে পাবো আমরা যে ম্যাগনেসিয়াম 2+ পাবো, প্লাস এখানে কি পাবো? 2OH- পাবো, তাই না? 2OH- পাবো। এখন এই যে যৌগটা আছে, এই যৌগটার দ্রাব্যতা যদি আমার হয় এস, তাহলে এটার দ্রাব্যতা কি হবে? এটা হবে তোমার এস, আর এটা কি হবে? 2s হবে। তাহলে আমি যদি এনিহাউ দ্রাব্যতাটা বের করে ফেলতে পারি তখনই তো আমরা OH- ঘনমাত্রা বের করে ফেলতে পারবো। OH- ঘনমাত্রা কত? 2s। ওকে, সো দেখো আমরা এখানে কেএসপি সমান সমান কি জানি আমরা? এটার ক্ষেত্রে দেখো আমরা এটার ক্ষেত্রে কেএসপি সমান সমান জানি যে এখানে আমার ম্যাগনেসিয়াম কয়টা আছে? একটা আছে, তার মানে এখানে দিলাম আমরা 1 এর উপরে 1, আর OH কয়টা আছে? 2টা আছে, তার মানে কি দিব আমরা? 2 এর উপরে 2 দিব ইনটু আমরা কি দিব? এস এর উপরে 1 + 2 দিব। ওকে, তাহলে দেখো তো এখানে কি পাবো? এখানে আমরা পাবো যে 4s³ পাবো। মানে কেএসপি সমান সমান কি পাবো? কেএসপি সমান সমান আমরা পাবো 4s³ পাবো।
তাহলে এখানে এস সমান সমান কি পাবো, এস সমান সমান পাবো আমরা কেএসপি ডিভাইডেড বাই 4, আর যেহেতু পাওয়ারটা আছে, পাওয়ারটা যদি এই পাশে যায় তখন সেটা কি হবে, সেটা তোমার 1/3 হয়ে যাবে, কি হয়ে যাবে 1/3 হয়ে যাবে, তাই না? পাওয়ারটা এই পাশে গেলে কি হবে 1/3 হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো ভাইয়া যে আমরা এখানে লিখি যে এস সমান সমান, এস সমান সমান আমরা লিখি এখানে কেএসপির মান কত দেওয়া আছে, 4 × 10⁻12 দেওয়া আছে, 4 × 10⁻12 দেওয়া আছে, আর এখানে আমার কি দেওয়া আছে 4 দেওয়া আছে। ওকে, আর পাওয়ার কত, পাওয়ার হচ্ছে তোমার 1/3। তাহলে দেখো যে 4 4 কাটা, আর এখানে কি থাকে 10⁻12 থাকে। সো 10⁻12কে যদি আমরা 1/3 দ্বারা গুণ করি তাহলে দেখো তো কি হবে, এখানে আমার 10⁻4 আসবে, মানে 10 যে পাওয়ার যেটা আছে পাওয়ারটাকে আমরা কি করছি 3 দ্বারা ভাগ করতেছি, তার মানে এখানে কত আসবে, এখানে আসবে তোমার 10⁻4 মোলার আসবে। তাহলে দেখো যে আমার এই যে এস মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে তার ঘনমাত্রা পাইছি আমরা 10⁻4 মোলার। তাহলে ওই যেটা আছে ওই সে ঘনমাত্রা কত 2 × s, আর 2 × s মানে কত ভাইয়া বলো তো, 2 × s মানে হচ্ছে তোমার 2 × 10⁻4, মানে s এর মান হচ্ছে তোমার 10⁻4। তাহলে দেখো তো এখানে কোনটা ম্যাচ করে, এটা এখানে কিন্তু বি নাম্বারটা ম্যাচ করে। তাহলে ওইস মাইনাসের ঘনমাত্রা কত হবে 2 × 10⁻4 হবে। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন, ওকে ওকে গুড। দাঁড়াও আমি একটু কি করি, আমি একটু এটাকে একটু গুছিয়ে দিই তোমাদেরকে, দাঁড়াও একটা মিনিট ওয়েট করো। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, তো চলো এখন আমরা নেক্সট পেজে যাই। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখো কি বলছে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল 4 × 10⁻12 হলে OH - আয়নের মোলার ঘনমাত্রা কত। দেখো দুইটা কিন্তু আমার সেম কোশ্চেন কিন্তু এখানে জাস্ট ঘনমাত্রা বলছিল যে মোল পার লিটারে কত, আর এখানে কি বলছে গ্রাম পার লিটার এককে কত। তাহলে দেখো আমরা একটু আগে আমরা এখানের মধ্যে OH - ঘনমাত্রা কত পাইছিলাম 2 × আমরা এখানে OH- যেটা আছে OH- এর ঘনমাত্রা আমরা পাইছিলাম, তারও একটা মিনিট আমি একটু বড় করে লিখি, যে OH- যেটা ছিল তার ঘনমাত্রা কত পাইছিলাম আমরা, তার ঘনমাত্রা পাইছিলাম আমরা যে 2 × 10⁻4 মোলার পাইছিলাম, মানে মোল পার লিটার পাইছিলাম, মোল পার লিটার এককে পাইছিলাম। ওকে, এখন দেখো ভাইয়া যে আমরা কি করব, কি ভুল হয়ে গেল। আচ্ছা, তো দেখো ভাইয়া এখন আমাকে কি করতে হবে, গ্রাম পার লিটার এককে বাইর করতে হবে। আচ্ছা, তো আমরা তো সবাই জানি যে মোল পার লিটার যেটা আছে, মোল পার লিটারকে যদি আমরা আণবিক ভর দ্বারা গুণ দিই, আণবিক ভর দ্বারা গুণ দিই, আণবিক ভর দ্বারা গুণ দিলে আমরা সেটাকে কি পাবো, সেখান থেকে আমরা পাবো গ্রাম পার লিটার। তাহলে দেখো OH- এর ঘনমাত্রা কত দেওয়া আছে 2 × 10⁻4 মোল পার লিটার আছে। এখন এটাকে যদি আমি OH- এর আণবিক ভর দ্বারা গুণ দিই তাহলে দেখো যে 2 × 10⁻4, আর OH- যেটা আছে তার আণবিক ভর কত, অক্সিজেন 16, হাইড্রোজেন হচ্ছে তোমার 1, তার মানে কত হবে 17 হবে। তাহলে দেখো মোল পার লিটারকে আমি আণবিক ভর দ্বারা গুণ দিচ্ছি, তার মানে কি হবে মোল পার লিটারটা হয়ে যাবে তোমার গ্রাম পার লিটার এককে। তাহলে দেখো এখানে 17 দোকানে হচ্ছে তোমার 34 × 10⁻4। ওকে, এখন দেখো যে আমি যদি এখানে এটাকে এইভাবে লিখি যে 3.4 × 10⁻3 যদি লিখি, তোমাদের কি কারো কোনো আপত্তি আছে? আমি দশমিকটাকে একবার এই পাশে নিয়ে গেলাম, তার মানে এটা মানে এক সংখ্যক বাড়বে। তাহলে দেখো তো যে OH- যেটা আছে তার ঘনমাত্রা এখানে কত হবে, তার ঘনমাত্রা হবে তোমার 3.4 × 10⁻3। তাহলে দেখো তো আনসার কোনটা হবে, আনসার হবে সি। আনসার কোনটা হবে, আনসার হবে সি। বি তো হবে না, দেখো এখানে কি গ্রাম পার লিটার বলছে, বাট এই যে আমরা একটুকে বাইর করছি এটা কি আমরা মোল পার লিটারে বাইর করছিলাম না, আমরা এটা মোল পার লিটারে বাইর করছিলাম। আচ্ছা ওকে, এখন দেখো সাস্টে কিন্তু এই কোয়েশনটা আসছিল, এটা কিন্তু মোটামুটি ভালোই ক্রিটিক্যাল। এখানে কিন্তু আমাকে মানে 2-3টা কনসেপ্ট মানে নিয়ে আসতে হবে আর কি। যারা তোমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা পড়ছো তারা ভালো করে ধরতে পারবা। আচ্ছা দেখো, সো আমাকে এখানে কি বলতে হবে বলো তো, এখানে আমাকে পিএইচ এর মানটা বাইর করতে হবে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা অ্যাসিড নাকি বেস? এটা তো একটা বেস, তো বেসের ক্ষেত্রে কি বাই করি আমরা, P(OH) এর মান বাই করি, তাই না? আচ্ছা, এখন P(OH) এর মান, আচ্ছা এটা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে হবে, আমি তোমাদেরকে আগে বলে দিই এটা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে হবে, ক্যালকুলেটর ছাড়া তুমি জীবনেও এটা বাড়ি করতে পারবে না। ঠিক আছে, ওকে আমরা চলো আস্তে আস্তে সলভ করি। ওকে, আচ্ছা, তো দেখো আমরা এখানে লিখি যে আমরা এখানে কি আছে ভাই বলতো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে। সো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাঙি তাহলে এখানে কি পাবো আমরা, এখানে পাবো ম্যাগনেসিয়াম 2+ পাবো, আর এখানে কি পাবো আমরা 2OH- পাবো। ওকে, এখন আমি যদি এনি হাউ OH- এর ঘনমাত্রাটা বাইর করতে পারি, কোনটা বুঝিয়ে দেবো আরেকবার। দেখো
আমার এই যে প্রশ্নটা আছে এটা কি আমার আগের প্রশ্ন মতো সেম টু সেম না? দেখো আগে কিন্তু আমরা ওইশ মাইনাসের ঘনমাত্রা মোলার ঘনমাত্রা বাইর করছিলাম, মানে মোল পার লিটারে বাইর করছিলাম, মোল পার লিটারে বাইর করছিলাম। আর এখন আমাকে বলছে যে এটাকে আমরা মোলার ঘনমাত্রা গ্রাম পার লিটার এককে বাইর করব। তাহলে দেখো তো আমরা একটু আগে ওইশ মাইনাস যেটা আছে, ওইশ মাইনাসের ঘনমাত্রা 2 × 10⁻⁴ এটাকে আমরা মোল পার লিটারে বাইর করছিলাম না? এটা কি ছিল? মোল পার লিটার ছিল, মোল পার লিটার ছিল, ঠিক আছে, মোল পার লিটার ছিল। এখন এই যে মানটা আছে, এই যে ওইশ মাইনাসের ঘনমাত্রার মোল পার লিটার আছে, এই মোল পার লিটারকে কি আমরা গ্রাম পার লিটারে কনভার্ট করতে পারবো না? গ্রাম পার লিটারে কনভার্ট করতে পারবো। ওকে, এখন দেখো আমরা জানি যে মোল পার লিটারকে যদি আমরা আণবিক ভর দ্বারা গুণ দিই তখন আমরা সেখানে কি পাই? গ্রাম পার লিটার পাই। তাহলে দেখো ওইশ মাইনাসের ঘনমাত্রা আমরা একটুকে কত পাইছিলাম? আমরা একটুকে পাইছিলাম 2 × 10⁻⁴ মোল পার লিটার পাইছিলাম, ঠিক আছে। ওকে, সো দেখো যে 2 × 10⁻, দাঁড়াও একটা মিনিট, কি পাইছিলাম? 2 × 10⁻⁴ মোল পার লিটার পাইছিলাম। এখন 2 × 10⁻⁴ মোল পার লিটার আমি এইটার সাথে যদি আমি এটার আণবিক ভরটাকে গুণ দিই তখন সেটা কি গ্রাম পার লিটার হয়ে যাবে না? এটা গ্রাম পার লিটার একক হয়ে যাবে। সো দেখো এখানে কি পাইছি আমরা? 34 × 10⁻⁴ গ্রাম পার লিটার পাইছি। তাহলে দেখো 34 × 10⁻⁴ কে আমরা কি লিখতে পারি? 3.4 × 10⁻3। সো এটা কি হবে? গ্রাম পার লিটার একক হবে। সো গ্রাম পার লিটার এককে আনসার কোনটা হবে? আনসার হবে সি। আনসার কোনটা হবে? আনসার হবে সি, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো এখন কি বলছে যে এটার পিএইচ এর মান কত এটা আমাকে বাইর করতে হবে, ঠিক আছে। আচ্ছা তোমরা অনেকে বলছে যে ভাই 9, আচ্ছা তাও আমরা একটু করে দেখি, হ্যাঁ। আচ্ছা অনেক সময় তো 7ও চলে আসতে পারে। না 7 তো আসবে না। আচ্ছা এখানে তোমার খুব মানে খুব সুন্দর একটা কোশ্চেন বলছো যে ভাই এটা তো একটা বেস দেওয়া আছে, এটা তো একটা বেস দেওয়া আছে, তো আমরা জানি সবাই যে বেসের পিএইচ এর মান 7-এর চেয়ে বেশি হয়, তো 7-এর চেয়ে বেশি এখানে একমাত্র 9 আছে, তাহলে আনসার 9 হবে। হ্যাঁ এটা তোমাদের কমন সেন্সে ঠিক আছে, বাট ধরো এখানে 7 না দিয়ে ধরো একটা কথা হতো, ধরো এখানে 8 দিয়ে দিল, তখন তুমি কীভাবে বাই করতা? সো চলো আমরা একটু প্রসেসটা বোঝার ট্রাই করি, ঠিক আছে। প্রসেসটা আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো সো আমরা যদি এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে তার দ্রাব্যতাকে আমরা এস ধরি, তাহলে এটা কি হবে? এটা হবে এস। এটা কি হবে? এটা হবে তোমার 2s হবে, তাই না? ওকে, এখন চলো আমরা এখানে ওইশ মাইনাসের ঘনমাত্রাটা একটু বাইর করি। তাহলে দেখো ভাইয়া যে এটার ক্ষেত্রে আমরা প্রথমে এস এর মানটা বাইর করবো। সো দেখো আমরা এটার ক্ষেত্রে কেএসপি সমান সমান কি জানি? কেএসপি সমান সমান জানি ওই যে আমরা একটুকে লিখছিলাম, যেখানে ম্যাগনেসিয়াম কয়টা আছে? একটা আছে, তো 1-এর উপরে 1 থাকা যে কথা, না থাকা এই কথা, এখানে কি আছে? 2 আছে, তার মানে 2 স্কোয়ারে দেবো, 2 স্কোয়ারে দেবো ইন্টু এস এর উপরে 1 + 2 দিব। তাহলে এখানে কেএসপি সমান সমান কি আসে? 4s³ আসে, 4s³ আসে। কেএসপি সমান সমান কি আসে? 4s³ আসে। ওকে, তাহলে এখানে এস সমান সমান কি আসবে? এস সমান সমান আসবে তোমার যে কেএসপি, কেএসপি ডিভাইডেড বাই 4, 4 তারপর এখানে কি হবে? তারপর এখানে হবে তোমার 1/3 হবে, তাই না? 1/3 হবে। ওকে, তো চলো আমরা একটু বাইর করি, যে এখানে আমরা মানগুলো লিখে একটু বাইর করি। দেখো তো এস সমান সমান কি হবে? দেখো কেএসপি মান কত? সো কেএসপি মান হচ্ছে তোমার 5 × 10⁻16। ওকে, ডিভাইডেড বাই কত হবে? ডিভাইড বাই হবে 4, তার উপরে পাওয়ার কত? তার উপর হচ্ছে তোমার পাওয়ার 1/3। ওকে, তাহলে দেখো ভাইয়া যে এখানের মধ্যে আমার এস এর মানটা কত আসে আমরা একটু দেখি। আচ্ছা তো এস এর মানটা এখানে কত আসে আমরা একটু দেখি বাইর করে। দাঁড়াও সবাই একটু লাইনে থাকো, আমি একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। 5 × 10⁻6 ডিভাইড, আচ্ছা 10⁻16 হবে, তাই না? 10⁻16 ডিভাইড বাই 4, তারপর হচ্ছে তোমার হোল পাওয়ার 1/3। আচ্ছা তাহলে এটার মানটা কত আসে? এটার মানটা আসে তোমার 5 × 10⁻6 আসে, 5 × 10⁻6 আসে। ওকে, ওকে ফাইন। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানের মধ্যে আমরা ওইচ মাইনাসের যেটা আছে, ওইচ মাইনাসের কি ঘনমাত্রা কি বাইর করতে পারবো না? সো ওইচ মাইনাসের ঘনমাত্রা কত হবে? এখানে ওইচ মাইনাসের ঘনমাত্রা হবে তোমার যে 2 × 5 × 10⁻6, 5 × 10⁻6 হবে। তাহলে দেখো এখানে কি হবে? 10 × 10⁻6 হবে, 10 × 10⁻6 হবে। আচ্ছা ফাইন, তাহলে দেখো 10 × 10⁻6 মানে কত হবে? এটা হবে তোমার 10⁻5 হবে, 10⁻5 মোলার হবে, ঠিক আছে? 10⁻5 মোলার হবে। আচ্ছা ওকে, তাহলে দেখো ভাইয়া যে 10⁻5 মোলার আসছে। এখন এখান থেকে কি আমরা একটা নিউ পেজ নেই, এখান থেকে কি দেখো আমরা ওইশ মাইনাসের ঘনমাত্রা পাইছি। এই ক্যালকুলেটর ছাড়া তো তুমি করতে পারবো না, এটা তো সাস্ট, তাই না? সাস্টের মধ্যে তো ক্যালকুলেটর ইউজ করতে দেয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আমরা এখন চলো, যেহেতু এখানে ওইশ মাইনাসের ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি বাইর করতে পারবো? আমরা এখানের মধ্যে পি অফ ওইশের মান বাইর করতে পারবো। সো পি অফ ওইশ সমান সমান কত হবে? পি অফ ওইশ সমান সমান হবে তোমার যে
মাইনাস লো এখানে কি হবে ভাইয়া বলো তো, এখানে হবে তোমার যে OH মাইনাসের ঘনমাত্রা কত, 10 ইনভার্স 5। সো আমরা এখানে দিলাম যে 1 ইন্টু 10 ইনভার্স 5 দিলাম, ওকে 1 ইন্টু 10 ইনভার্স 5 দিলাম। সো আমরা এই ম্যাথগুলো তোমাদেরকে করাইছি। সো দেখো এখানে আমাদের কি আছে ভাইয়া বলো তো, যে 10 এর উপরে মাইনাস কত আছে, 5 আছে। তো আমরা এখানে দিলাম আমরা 5 দিলাম, তারপর এখানে কি দেবো লগ, এখানে কি দেবো 1 দিব। এগুলো আমরা রাসায়নিক পরিবর্তনে পড়াইছিলাম। সো লগ 1 মানে কত 0, তার মানে এখানে কত আসবে 5 আসবে, ওকে। এখন আমাকে তো প্রশ্নের মধ্যে কি চাইছে, প্রশ্নের মধ্যে চাইছে পিএইচ এর মান, ঠিক আছে। আচ্ছা, তো আমরা জানি যে পিএইচ এবং পিওইচ এর যোগফল কত, পিএইচ এবং পি অফ ওইচ এর যোগফল হচ্ছে তোমার 14। তাহলে এখানে আমার পিএইচ এর মান কত হবে, পিএইচ এর মান হবে তোমার 14 মাইনাস হচ্ছে তোমার পি অফ ওইচ এর মান। সো দেখো ভাইয়া যে 14 মাইনাস পি অফ ওইচ এর মান কত ভাইয়া বলো তো 5, তার মানে এখানে পিএইচ এর মান কত আসে 9 আসে, পিএইচ এর মান কত আসে 9 আসে। তাহলে দেখো তো আনসার কোনটা হবে, আনসার হবে এখানে 9, ঠিক আছে। আনসার কোনটা হবে, আনসার হবে 9, পিএইচ এর মান কত 9, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা ওকে ফাইন। আচ্ছা এখন চলো আমরা একটু নেক্সট কোশ্চেনে যাই, ঠিক আছে। ওকে, তো বলছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণনাঙ্ক মানে দ্রাব্যতার গুণফল 2 ইন্টু 10 ইনভার্স 11 হলে এবং দ্রবণের পিএইচ 10 হলে তাতে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা কত মোল পার লিটার হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন দেখো ভাইয়া এখানে কিসের মান দেওয়া আছে, পিএইচ এর মান দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা তো একটা বেস, তো বেসের ক্ষেত্রে আমরা কি বাইর করি ভাইয়া বলো তো, পি অফ ওইচ বাইর করি। তাহলে তুমি আমাকে বলো এখানের মধ্যে পি অফ ওইচ সমান সমান কত হবে, 14 থেকে যদি আমি পিএইচ এর মানটা বাদ দিই তাহলে কি এখানে আমরা পি অফ ওইচ এর মান পাবো। সো 14 থেকে 10 বাদ দিলে আমরা এখানে কত পাবো, 4 পাবো। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি পাবো, পি অফ ওইচ সমান সমান কত পাবো, 4 পাবো। আচ্ছা ফাইন, এখন দেখো পি অফ ওইচ থেকে আমরা কি ওইচ মাইনাসের ঘনমাত্রাকে বাড়ি করতে পারি না, আমরা ওইচ মাইনাসের ঘনমাত্রা কিন্তু বাড়ি করতে পারি। আমরা রাসায়নিক পরিবর্তন দেখছিলাম যে পি অফ ওইচ থেকে যদি আমরা ওইচ মাইনাসের ঘনমাত্রা বাড়ি করতে চাই, তার মানে ওইচ মাইনাসের ঘনমাত্রা কত হবে, ওইচ মাইনাসের ঘনমাত্রা হবে তোমার 10 ইনভার্স 4 হবে, 10 ইনভার্স 4 মোলার হবে, তাই না। আচ্ছা, ওই যে আমরা শর্টকাট দেখছিলাম, ধরো এখানে পি অফ ওইচ দেওয়া আছে। সো পি অফ ওইচ থেকে যদি আমি ওইচ মাইনাসের ঘনমাত্রা বাড়ি করতে চাই তখন সেখানে কি হবে, সেখানে হবে তোমার যে ওইচ মাইনাস সমান সমান হবে তোমার 10 ইনভার্স পি অফ ওইচ এর মান। তাহলে দেখো 10 ইনভার্স পি অফ ওইচ এর মান কত 4। সো এটা ছিল আমার ওইচ মাইনাসের ঘনমাত্রা, ওই যে আমরা শর্টকাট করছিলাম রাসায়নিক পরিবর্তনে, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন দেখো যে আমাকে এখানে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা বাই করতে হবে। সো চলো আমি একটু ম্যানুয়ালি পদ্ধতিতে দেখি যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে তাকে যদি আমরা ভাঙে, যেহেতু এখানে আমার দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, তাকে আমরা ভাঙলে কি পাবো, তাকে আমরা ভাঙলে পাবো ম্যাগনেসিয়াম 2+ পাবো, সাথে আমরা কি পাবো 2 OH মাইনাস পাবো। এখন দেখো যে আমাকে এখান থেকে দেখো যে আমার এখানে ম্যাগনেসিয়াম 2 মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, আবার OH মাইনাসের ঘনমাত্রা দেওয়া আছে। এখন আমরা কি ম্যাগনেসিয়াম 2+ যেটা আছে তার ঘনমাত্রা কি আমরা ইজিলি বাই করে ফেলতে পারবো। সো দেখো আমরা এটার ক্ষেত্রে আমরা কেএসপি সমান সমান কি জানি, আমরা এটার ক্ষেত্রে কেএসপি সমান সমান জানি যে ম্যাগনেসিয়াম 2+ যেটা আছে তার ঘনমাত্রা ইন্টু কি হবে, ইন্টু হবে তোমার OH মাইনাস যেটা আছে, OH মাইনাস আয়নের ঘনমাত্রা, তার উপর কি হবে স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, তারপর কি হবে স্কোয়ার হয়ে যাবে। এখন ম্যাগনেসিয়াম 2+ যেটা আছে, ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা কত হবে, ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা হবে তোমার কেএসপি ডিভাইডেড বাই OH মাইনাস আয়নের ঘনমাত্রা, তারপর কি হবে স্কোয়ার হবে। তাহলে দেখো ভাইয়া কেএসপি মান কত দেওয়া আছে, 2 ইন্টু 10 ইনভার্স 11 দেওয়া আছে, আর OH মাইনাসের ঘনমাত্রা আমরা কত পাইছি, 10 ইনভার্স 4 পাইছি। সো 10 ইনভার্স 4 কে যদি আমরা স্কোয়ার করি তার মানে কি পাবো, আমরা 10 ইনভার্স 8 পাবো, ঠিক আছে। তাহলে দেখো তো 10 ইনভার্স 8 যদি আমরা এখানে লিখি তাহলে দেখো এখানে কি মানে এখানে আমরা কি পাবো, দেখো তো যে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 2 ইন্টু 10 ইনভার্স 8 ইন্টু 10 ইনভার্স 3 লিখতে পারি। তাহলে দেখো ঘুরে ফিরে 10 ইনভার্স 11 এ থাকতেছে, তাই না। আচ্ছা, আর এখানে নিচে কি আছে, 10 ইনভার্স 8 আছে। তো 10 ইনভার্স 8 10 ইনভার্স 8 কাটা, তার মানে এখানে কি থাকবে 2 ইন্টু 10 ইনভার্স 3 থাকবে, কি থাকবে 2 ইন্টু 10 ইনভার্স 3 থাকবে। তাহলে ম্যাগনেসিয়াম 2+ যেটা আছে তার ঘনমাত্রা কত হবে, তার ঘনমাত্রা হবে তোমার 2 ইন্টু 10 ইনভার্স 3 হবে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে কিন্তু এ। আনসার কোনটা হবে, আনসার হবে এ। দেখো এখানে আমি আবার বলি, দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে কিন্তু দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, আবার পিএইচ দেওয়া আছে মানে কি এখানে পি অফ ওইচ এর মান দেওয়া আছে, আর পি অফ ওইচ এর মান দেওয়া আছে মানে কি এখানে আমার OH মাইনাসের ঘনমাত্রা আমরা বাই করতে পারবো। তাহলে দেখো যে এটার দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, এখানে OH মাইনাসের ঘনমাত্রা আছে, তাহলে কি আমরা ম্যাগনেসিয়াম 2+ যেটা আছে তার ঘনমাত্রা কি আমরা ইজিলি বাই করে ফেলতে পারবো। কীভাবে বাই করবো, ওই যে আমরা কেএসপি সূত্র যে আমরা ইউজ করছিলাম ওই সূত্রের সাহায্যে আর কি। তো এটা ছিল আমাদের কোয়েশন, এটা কিন্তু খুবই ভালো একটা কোয়েশন ছিল, ঠিক আছে, এটা ভালো একটা কোয়েশন ছিল। ওকে, আচ্ছা এখন কি বলছে যে পানিতে অক্সিজেনের দ্রাব্যতা হচ্ছে তোমার 2 ইন্টু 10 ইনভার্স 4 মোলার হলে ppm এককে দ্রাব্যতা কত।
আচ্ছা, তো দ্রাব্যতা মানে এখানে কিসের মান দেওয়া আছে, এখানে তোমার এস এর মান দেওয়া আছে, ঠিক আছে। এস সমান সমান হচ্ছে তোমার 2 ইন্টু 10⁻⁴ মোলার। এখন দ্রাব্যতা, এখন আমাকে বলছে পিপিএম বাড়ি করতে হবে। সো আমরা সবাই পরিমাণগত রসায়নে পড়ছিলাম একদম মানে শুরুর দিকে যে পিপিএম সমান সমান কি ছিল, পিপিএম সমান সমান ছিল তোমার যে ঘনমাত্রা ইন্টু আণবিক ভর ইন্টু কি ছিল, ইন্টু ছিল তোমার 1000 ছিল, কি ছিল 1000 ছিল, মানে 10³ ছিল। এখন এখানে আমার ঘনমাত্রা কত, 2 ইন্টু 10⁻⁴, তাই না? ওকে। আর এখানের মধ্যে দেখো তো ভাইয়া যে আমার কি দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে। সো অক্সিজেনের আণবিক ভর কত, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে তোমার 32, তার মানে এখানে দিলাম আমি 32 দিলাম। ওকে। ইন্টু দেখো এখানে কি দেওয়া আছে আমার 10³ দেওয়া আছে, 10³ দেওয়া আছে। ওকে। এখন তুমি আমাকে বলো 2 ইন্টু 32 মানে কত, 64 দেওয়া আছে। আর 10⁻⁴ ইন্টু 10³ এখানে কত আসবে, 10⁻1 আসবে। সো 10⁻1 মানে কি ভাইয়া বলতো, এখানে কি পাবো আমরা 6.4 ppm পাবো। কত পাবো আমরা, 6.4 ppm পাবো, ঠিক আছে। তাহলে দেখো তো ভাইয়া যে পানিতে অক্সিজেনের দ্রাব্যতা এইটা হলে ppm কত হবে, ppm হবে তোমার 6.4 ইন্টু, আচ্ছা ইন্টু না, 6.4 ppm হবে। কত হবে, 6.4 ppm হবে, ঠিক আছে। এটা খুবই ইজি একটা কোশ্চেন ছিল। ওকে ওকে, গুড। আচ্ছা আচ্ছা, এখন বলছে যে চাপ হ্রাসে কোনটির দ্রাব্যতা হ্রাস পাবে। ওকে। এখন তুমি আমাকে বলো ভাইয়া চাপ, চাপের সাথে কার সম্পর্ক বলো তো? চাপের সাথে একমাত্র গ্যাসের সম্পর্ক থাকে। প্রেসারের ক্ষেত্রে কার সম্পর্ক থাকে, গ্যাসের সম্পর্ক থাকে, ঠিক আছে। আচ্ছা ওকে, তো আমরা এখন চলো এখন দেখি আমরা যে কোন মানে কোথায় দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে দেখো, আচ্ছা আজান পড়তেছে, আমরা একটু 2 মিনিট মানে 1 মিনিট একটু আমরা মানে রেস্ট নিই আর কি। রেস্ট নিই বলতে কি আমরা একটু অপেক্ষা করি আজানটা শেষ হোক। আচ্ছা, তো ঠিক আছে, তো চলো আমরা এখন স্টার্ট করি। আচ্ছা, তো আজান যেহেতু শেষ তাহলে আমরা এখন একটু স্টার্ট করি। দেখো তো এখন কি বলছে যে চাপ হ্রাসে কোনটির দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে তুমি আমাকে বলো চাপের সাথে কে সম্পর্কিত, একমাত্র গ্যাস সম্পর্কিত। সো এখানে গ্যাস হিসাবে কে আছে ভাই বলতো, কার্বন ডাইঅক্সাইড আছে। সো এখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসেবে আছে তার মানে এখানে আনসার হবে বি। আনসার কোনটা হবে, আনসার হবে বি। আচ্ছা, এখন গ্যাসের সাথে দ্রাব্যতার সম্পর্কটা একটু বোঝা ট্রাই করো। দেখো ধরো সাপোজ আমরা এখানে কি নিলাম, আমরা এখানে আমাদের একটা মজুর বোতল নিলাম, ঠিক আছে, মজুর বোতল নিলাম। ওকে। আচ্ছা, মজুর বোতলটা তো অনেক বেশি ছোট হয়ে গেছে, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা ওকে, এখন আমি কি করব, এই মজুর বোতলে কি করবো ভাইয়া বলতো, আমি এখানে মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঢোকাবো। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমি যত বেশি চাপ দেব আমার কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা আছে সেটা কি তত ভালোভাবে কি দ্রবীভূত হবে। কি বলছি যে আমি যত চাপ দিব কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা আছে সেটা খুব ভালো করে দ্রবীভূত হবে। তাহলে দেখো ভাইয়া যে আমার দ্রাব্যতা যেটা আছে এই দ্রাব্যতাটা কী ভাবে বলতো, প্রেশারের সাথে কি সমানুপাতিক হারে সম্পর্কিত। মানে আমি যত বেশি প্রেশার দেব আমার কার্বন ডাইঅক্সাইড তত বেশি দ্রবীভূত হবে, আর যত বেশি দ্রবীভূত হবে তার দ্রাব্যতা তত বেশি হবে, তাই না? আচ্ছা ওকে, তাহলে দেখো আমরা বলতে পারি যে প্রেশার যত বেশি হবে দ্রাব্যতা তত বেশি হবে গ্যাসের ক্ষেত্রে, প্রেশার যত কম হবে দ্রাব্যতা তত কম হবে। আচ্ছা ফাইন।
এখন দেখো ভাইয়া, যে সমানুপাতিক চিহ্ন যেটা আছে সেটাকে যদি আমি তুলতে চাই তাহলে সেটাকে আমরা কি বলবো, যে এস সমান সমান কি দিব আমরা, কে এইচ ইন্টু কি নিব, পি নিব, কে এইচ ইন্টু পি নিব, ঠিক আছে ওকে। এখন এই যে সমানুপাতিক ধ্রুবকটা আছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হেনরির ধ্রুবক বলি, ঠিক আছে। আমরা এটাকে কি বলি, এটাকে আমরা বলি হেনরির ধ্রুবক। দেখো এই যে হেনরির ধ্রুবক যে আছে বা গ্যাসের যে জিনিসটা আছে এখান থেকে কিন্তু জাবিতে কিন্তু অনেক বেশি পরিমাণে কোশ্চেন আসে কিন্তু, সো একটু সবাই মনোযোগ দাও, ঠিক আছে। আচ্ছা ওকে, তো আমরা কি পাইছি ভাইয়া বলতো, যে গ্যাসের ক্ষেত্রে দ্রাব্যতা সমান সমান কি পাইছি আমরা, কে এইচ ইন্টু পি পাইছি। সো কে এইচ মানে কি, কে এইচ মানে হচ্ছে তোমার হেনরির ধ্রুবক, ঠিক আছে। তখন কি হবে, এটা হবে তোমার হেনরির ধ্রুবক হবে। আচ্ছা ওকে, তো দেখো চলো আমরা একটু কোশ্চেন সলভ করে দেখো কি বলছে, যে পানিতে গ্যাসীয় দূষক সমূহের দ্রাব্যতা নিয়ন্ত্রিত হয় কোন সূত্র দ্বারা। আচ্ছা, তো দেখো ভাইয়া কি বলছে, পানিতে গ্যাস, সো পানিতে যেহেতু আমরা গ্যাস মানে দ্রবীভূত করব তখন সেটা কোন সূত্র দ্বারা মানে পরিচালিত হবে বা নিয়ন্ত্রিত হবে, অবশ্যই হেনরি সূত্র দ্বারা। কারণ হেনরি তো একমাত্র যে পানির সাথে তোমার গ্যাসের যে দ্রবণীয়তা সেটার সম্পর্ক দিয়েছে। তাহলে কিন্তু আনসার কোনটা হবে, আনসার হবে কিন্তু সি, হেনরির সূত্র, ঠিক আছে ওকে ওকে। আচ্ছা, এখন দেখো কি বলছে, যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে অক্সিজেন দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে হেনরির ধ্রুবক 4 পয়েন্ট, এটা কিন্তু পয়েন্ট হবে তাই না, পয়েন্ট হবে 4.416 ইন্টু 10^3 গ্রাম পার 100 জি হলে, এবং এখানে প্রেশার কতটুকু দিয়ে আছে, প্রেশার দিয়ে আছে তোমার 1.50। এখন বলছে অক্সিজেনের দ্রাব্যতা কত, তাহলে দেখো ভাইয়া আমি কি করতেছি, পানিতে অক্সিজেনকে দ্রবীভূত করতেছি, মানে পানিতে আমি কি করতেছি, পানিতে আমি গ্যাসকে দ্রবীভূত করতেছি। তো পানিতে যেহেতু আমরা গ্যাসকে দ্রবীভূত করতেছি তাহলে আমার দ্রাব্যতা যেটা আছে, দ্রাব্যতা সমান সমান কি হবে, দ্রাব্যতা সমান সমান হবে তোমার কে এইচ ইন্টু কি হবে, পি হবে, কে এইচ ইন্টু কি হবে, পি হবে, ওকে ফাইন। এখন দেখো ভাইয়া যে আমার এখানে হেনরির ধ্রুবক কতটুকু দেওয়া আছে, হেনরির ধ্রুবক দেওয়া আছে কিন্তু 4.416 ইন্টু 10^3 দেওয়া আছে। আর এখানে প্রেশার কতটুকু দেওয়া আছে, প্রেশার দেওয়া আছে কিন্তু 1.5। সো দেখো আমরা একটু কমন সেন্স দিয়ে একটু ক্যালকুলেশন করি, যে 4.416কে যদি আমি 1.5 দ্বারা যদি আমি গুণ দিই তাহলে তুমি দেখবা এই মানটা তোমার 6-এর আশেপাশে আসে। তাহলে দেখো তো এখানে 6-এর আশেপাশে মান কোনটা আছে, আনসার হচ্ছে তোমার সি। তাহলে দেখো এখানে মান কত হবে, মান হবে তোমার 6.624 ইন্টু কত হবে, ইন্টু হবে তোমার 10^3 হবে। মানে কমন সেন্স আর কি, মানে 4কে যদি আমি 1.5 দ্বারা গুণ দেই তাহলে কি সেটা কি মানে 6 আসে। আর যেহেতু এখানে 4-এর চেয়ে এখানে একটু বেশি আসে তার মানে কি সেটা একটু 6 থেকে একটু বেশি আসবে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার 6.624 ইন্টু হচ্ছে তোমার 10^3। ওকে, তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে সি। ওকে আচ্ছা ওকে। এখন বলছে যে লেড ক্লোরাইড গরম পানিতে দ্রবণীয় কিন্তু শীতল পানিতে অদ্রবণীয়, কারণ কি দেখো। সো প্রথম কথা হচ্ছে তোমার লেড ক্লোরাইড যেটা আছে সেটা কিন্তু অপোলার না, এটা কিন্তু পোলার। আবার দেখো এখানে কিন্তু পোলার আয়ন নাই, মানে এই যে অপোলার পোলার আয়ন এই জিনিসগুলো কিন্তু আমরা ওই যে থার্ড চ্যাপ্টার আছে না, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, আমরা সেইখানে এই জিনিসগুলো পড়বো, ঠিক আছে। আচ্ছা, তুমি জাস্ট এটা মাথায় রাখবা যে দ্রবণীয়তা বা দ্রবীভূত হওয়ার শর্ত কি, দ্রবীভূত হওয়ার শর্ত হচ্ছে তোমার যে আমার হাইড্রেশন শক্তি যেটা আছে, হাইড্রেশন শক্তি যেটা আছে সেটা অবশ্যই অবশ্যই লেটিস শক্তির চেয়ে তোমার বেশি হওয়া লাগবে। তাহলে দেখো গরম পানিতে দ্রবীভূত হয় মানে কি ভাইয়া বলতো, তখন আমার হাইড্রেশন শক্তি লেটিস শক্তির চেয়ে বেশি। তাহলে শীতল পানিতে দ্রবণীয়তা হয় না, মানে অদ্রবণীয় কেন, কারণ এখানের মধ্যে আমার লেটিস শক্তি হাইড্রেশন শক্তির চেয়ে বেশি। সো এখানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার সি, ঠিক আছে। আনসার কোনটা হবে, আনসার হবে সি। ওকে ওকে, ঠিক আছে, আনসার কোনটা হবে সি, মানে পানি দ্রবীভূত হওয়ার একমাত্র শর্ত হচ্ছে তোমার হাইড্রেশন শক্তি লেটিস শক্তির চেয়ে বেশি হবে। সো গরম পানিতে দ্রবীভূত কেন হয়, কারণ তখন হাইড্রেশন শক্তি লেটিস শক্তির চেয়ে বেশি হয়। আর শীতল পানিতে দ্রবণীয় হয় না, কেন হয় না, কারণ তখন হাইড্রেশন শক্তিটা কমে যায় এবং লেটিস শক্তিটা বেড়ে যায়। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে কিন্তু সি। আনসার কোনটা হবে, আনসার হবে সি। ওকে আচ্ছা, দেখো এখন আসি আমরা অর্থক্ষেপের ম্যাথ, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু রিসেন্ট টাইমে আসতেছে, যেমন ধরো এই যে রাবিদে কিন্তু আসছিল। সো চলো আমি একটু তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করে দেখো। সো ধরো যে তোমার কাছে দুইটা পাত্র দেওয়া আছে এবং এখানে তোমার AY2 এর কেএসপি মান দেওয়া আছে। এখন তোমাকে বললো যে পাত্রদ্বয় মিশ্রিত করলে অধক্ষেপ পড়বে কিনা। সো এই টাইপের কোশ্চেনগুলো আমরা একটা ট্রিক্সের মাধ্যমে বের করতে পারি। দেখো, সো গত ক্লাসে আমরা কি দেখছিলাম, আমরা দেখছিলাম যে কেআইপির মানটা যদি কেএসপির মানের চেয়ে বেশি হয়, কেআইপির মানটা যদি কেএসপির মানের চেয়ে বেশি হয় তখন সেখানে কি হয়, তখন সেখানে অধক্ষেপ পড়ে, তখন সেখানে কি হয়, অধক্ষেপ পড়ে, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই তাহলে আমি কার কেআইপি মান বার করবো। সো দেখো এখানে যার কেএসপি মান দেওয়া আছে আমরা কি করব,
তার কেআইপির মানটা বের করব। যার কেএসপি দেওয়া আছে তার কেআইপির মানটা বের করব। সো কেআইপি মানটা একদম হুবহু কেএসপি মানের মতো আমরা বের করব। তাহলে দেখো আমরা কারটা বাই করব, এ ওয়াই টুটা বাই করব। সো আমরা দেখো এখানে লিখলাম যে এ ওয়াই টু আছে। সো এ ওয়াই টুকে যদি আমরা লিখি, এখানে কি পাবো, আমরা এখানে পাবো এ টু প্লাস প্লাস এখানে কি পাবো, টু ওয়াই মাইনাস পাবো। এ টু প্লাস পাবো, তারপর এখানে কি পাবো, এখানে পাবো আমরা টু ওয়াই মাইনাস পাবো। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া এটার ক্ষেত্রে আমার কেআইপি সমান সমান কি হবে? একদম হুবহু কেএসপির মতো দেখো। সো এখানে কেআইপি সমান সমান কি হবে? কেআইপি সমান সমান হবে এ টু প্লাসের ঘনমাত্রা, এ টু প্লাসের ঘনমাত্রা ইন্টু কি হবে, ইন্টু হবে তোমার ওয়াই মাইনাসের ঘনমাত্রা, তারপর যেহেতু এখানে সহগ তোমার 2 আছে তার মানে কি হবে, স্কোয়ার হবে। ওকে, তো এখন কথা হচ্ছে ভাই তাহলে আমরা এ টু প্লাসের ঘনমাত্রা কীভাবে বাই করবো, ওয়াই মাইনাসের ঘনমাত্রা কীভাবে বাই করবো? ঠিক আছে, আচ্ছা ওকে ওকে। জুম করবো, জুম তো করার কি নাই রে, একটু মানে ল্যান্ডস্কেপ করে একটু দেখার ট্রাই করো। আচ্ছা আচ্ছা দেখো, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমরা এখানে এ টু প্লাস ঘনমাত্রা কীভাবে বাই করবো? দেখো, তো আমার এটা কোথায় আছে বলো তো ভাইয়া, আমার এটা কিন্তু এই পাত্রে আছে। এ কোথায় আছে? এটা কিন্তু এই পাত্রে আছে। এখন দেখো ভাইয়া যে এ এখানে কয়টা আছে, এইখানে তোমার 3টে আছে। সো আমি এখানে দিব 3 দিব, ওকে, ইন্টু দিব। ইন্টু দেখো এখানে ঘনমাত্রা কত দেওয়া আছে, 6 ইন্টু 10 ইনভার্স 2 দেওয়া আছে। ওকে, আচ্ছা ওকে। আর দেখো এখানে আয়তন কত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে তোমার 40 ml দেওয়া আছে। সো আমি এখানে দিলাম 40 দিলাম, ডিভাইড বাই দেখো আমরা কি দিব, এই যে 40 প্লাস 80 মানে যতগুলো আয়তন আছে সবগুলো আয়তনের যোগফল নেব। তার মানে 40 প্লাস 80 সমান সমান কত হবে, 120 হবে। সো আমি এখানে ব্র্যাকেট দ্বারা ক্লোজ করলাম। ঠিক আছে, ওকে। এখন আমরা বাই করব ওয়াই মাইনাসের ঘনমাত্রা। সো ওয়াই মাইনাসের ঘনমাত্রা আমরা কীভাবে বাই করবো বলো তো ভাইয়া, যে দেখো ওয়াইটা কোথায় আছে, ওয়াইটা কিন্তু এখানে আছে। ঠিক আছে, ওয়াইটা কিন্তু এখানে আছে, তোমরা দেখতে পারতেছো না? আচ্ছা দাঁড়াও, আয় হায়, এখন তো আবার ঝামেলা হয়ে গেল। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, না ভাই আমার ছোটই ছোটই দরকার কি ছিল, দাঁড়াও একটা মিনিট। এখন মনে হয় দেখতেছো। আচ্ছা ঠিক আছে, এখন ওয়াইটা কোথায় আছে ভাই বলো তো? আচ্ছা, তো ওয়াইটা কোথায় আছে বলো তো? ওয়াই কিন্তু এখানে আছে। তো ওয়াই এখানে কয়টা আছে ভাই বলো তো? ওয়াই এখানে কিন্তু একটা আছে। সো আমি এখানে দিলাম 1 দিলাম। এখানে ঘনমাত্রা কত? ঘনমাত্রা হচ্ছে তোমার 6 × 10 ইনভার্স 3 দিলাম, ওকে। আর এখানে আয়তন কত? আয়তন হচ্ছে তোমার 80 দিলাম, ওকে। আয়তন দিলাম 80। নিচে কি দিব? যতগুলো আয়তন আছে সবগুলো আয়তনের যোগফল দিব। তার মানে এখানে কত হবে, 120 হবে। আর যেহেতু এখানে স্কোয়ার ছিল তার মানে এখানে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, ওকে। আচ্ছা ওকে, তো এখন চলো আমরা একটু হিসাব করে দেখি এখানে কত আসে। সো দেখো ভাইয়া যে আমি যদি এখানের মধ্যে কি করি, যে 40 দ্বারা এটা কাটাকাটি করি, তাহলে দেখো 40কে আমরা 120কে দ্বারা 3 দ্বারা ভাগ করতে পারি। আবার 3কে 6কে আমরা কি করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে দেখো এখানে কি থাকে, এখানে থাকে তোমার 3 দুগুণে 6, তার মানে এখানে কি থাকতেছে, 6 × 10 ইনভার্স 2 থাকতেছে, ওকে ফাইন। এখন দেখো ভাইয়া এখানে আমরা কি করতে পারি, দেখো যে আমরা 6 যেটা আছে, 6কে আমরা কি দ্বারা কাটতে পারি, এখানে 20 দ্বারা কাটতে পারি। আবার 20কে আমরা কি করতে পারি, 80কে 4 দ্বারা কাটতে পারি। তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে তোমার 4 × 10 ইনভার্স 3, তারপর এখানে কি থাকতেছে, তারপর এখানে স্কোয়ার থাকতেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন দেখো ভাইয়া যে 6 × 10 ইনভার্স 2, তো 6 × 10 ইনভার্স 2 দিলাম। তারপর দেখো ভাই এখানে কি আছে, মানে স্কোয়ার যেহেতু আছে তার মানে কি হবে, 4 স্কোয়ার মানে হচ্ছে তোমার 16, আর 10 × 3 স্কোয়ার মানে হচ্ছে তোমার 10 ইনভার্স কত আসবে, 6 আসবে। ঠিক আছে, 10 ইনভার্স 6 আসবে, ওকে। তাহলে দেখো তো ভাই এখানে কত আসে, যে 16 × 4, সরি 16 × 6, তো 16 × 6 মানে কত আসে, 6 6 36, হাতে থাকলো 3, 6 1 6 7 8 9 9 মানে 96 আসে, তাই না? 96 আসে, 96 ইন্টু কত আসে, 10 ইনভার্স 8 আসে, তাই না? ওকে, তাহলে দেখো ভাই এখানে আমরা কি পাইছি, কেআইপি সমান সমান কি পাইছি, কেআইপি সমান সমান পাইছি। আমরা যদি এটাকে একটু এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, যে 9.6 × 10 ইনভার্স 7। এখন তুমি আমাকে বলো এখানে কেএসপির মান বড় নাকি কেআইপির মানটা বড়? অবশ্যই কেআইপির মানটা বড়। সো যেহেতু এখানের মধ্যে আমার কেআইপির মানটা কেএসপির মানের চেয়ে বড়, তার মানে এখানে কি হবে, তার মানে এখানের মধ্যে অধক্ষেপ পড়বে। কি বলছে ভাই বলো তো? তার মানে এখানে কি হবে, এখানের মধ্যে অধক্ষেপ পড়বে। ঠিক আছে, তো যখন তোমাকে বলবে যে পাত্রদ্বয় মিশ্রিত করলে অধক্ষেপ পড়বে কি না, তখন তুমি কি করবা, যার কেএসপি দেওয়া আছে তুমি তার কেআইপি মানটা বাই করবা। তো কেআইপি মান বার করার পর তুমি দেখবা যে কেআইপি মানটা কি কেএসপি মানের চেয়ে বড় হয় কিনা। তো যেহেতু কেআইপি মানটা কেএসপি মানের চেয়ে বড়, তার মানে এখানে কি ভাইয়া বলো তো, অধক্ষেপ পড়বে। ঠিক আছে, আচ্ছা তোমরা যারা এখানে এটা বুঝো নাই কোনো সমস্যা না, চলো আমরা একটু নেক্সট কোশ্চেনটা সলভ করি, তাহলে তোমরা সবাই ইজিলি বুঝে যাবা। এই পেজটা সম্ভবত তোমরা খুব ভালো করে দেখতেছো, তাই না? আচ্ছা ওকে, সো দেখো এখানে কি বলছে, যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মানে তোমরা এইটা একটু বোঝার ট্রাই করো তাহলে হবে। ঠিক আছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
50 ml 1 ইন্টু 10^3 মোলার NaCl দ্রবণে 50 ml 1 ইন্টু 10^2 মোলার সিলভার নাইট্রেট যোগ করলে কি ঘটবে? তো প্রথম অপশনটা বলছে যে সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, সিলভার ক্লোরাইডের অধক্ষিপ্ত হবে, সিলভার ক্লোরাইডের অসম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, সিলভার ক্লোরাইডের অধক্ষিপ্ত হবে না। এখন আমরা কিভাবে বাইর করব দেখো। সো একটু বোঝা ট্রাই করে দেখো। সো আমরা কি করবো এখানের মধ্যে? আমরা এখানের মধ্যে কেআইপি মানটা বাইর করব। সো দেখো ভাইয়া, কার কেআইপি মান বাইর করব? যার কেএসপি মান দেওয়া আছে আমরা তার কেআইপি মানটা বাইর করব। তো দেখো এখানে কি আছে? সিলভার ক্লোরাইড আছে। সো আমরা এখানে লিখলাম যে সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইডকে ভাঙলে আমরা কি পাবো? সিলভার ক্লোরাইডকে ভাঙলে আমরা পাবো যে সিলভার প্লাস তারপর এখানে কি পাবো? আমরা সিএল মাইনাস পাবো। এত বড় ক্যালকুলেশন করবো কি না? আচ্ছা দেখো, আমি তো জাস্ট বোঝানোর সুবিধাতে একটা ম্যাথ নিয়েছিলাম আর কি, এটা একটা বোর্ডের ম্যাথ ছিল আর কি, মানে কি মানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। বাট দেখো মানে সেম কনসেপ্টে কিন্তু রাবিতে কিন্তু চলে আসছে, কিন্তু রাবিতে চলে আসছে, ঠিক আছে? তো একটু বোঝার ট্রাই করো। আচ্ছা এখন দেখো ভাইয়া যে আমার সিলভার ক্লোরাইড যেটা আছে তার কেআইপি সমান সমান কি হবে? তার কেআইপি সমান সমান হবে তোমার সিলভার প্লাস যেটা আছে তার ঘনমাত্রা ইন্টু কি হবে? ইন্টু হবে তোমার সিএল মাইনাসের ঘনমাত্রা। সো প্রতিটা সহগ যেহেতু 1, সো 1 উপরে পাওয়ার দেওয়া যায় কথা, না দেয়া কিন্তু একই কথা। ওকে, এখন আমরা চলো সিলভার প্লাসের ঘনমাত্রাটা বাইর করি। ওকে ফাইন। এখন দেখো সিলভার প্লাস কোথায় পাবো আমরা? সিলভার প্লাস কিন্তু পাবো আমরা এখানের মধ্যে, দেখো সিলভার নাইট্রেটের মধ্যে পাবো। তো এখানের মধ্যে সিলভার কয়টা আছে? একটা আছে, তার মানে দেবো আমরা এখানে 1 দিব। ইন্টু দেখো এখানে আমার ঘনমাত্রা কত? ঘনমাত্রা হচ্ছে তোমার 1 ইন্টু 10^2, তার মানে দিব আমরা 1 ইন্টু 10^2 দিব। ওকে ফাইন। এখন দেখো এখানের মধ্যে আমার আয়তন কত? আয়তন হচ্ছে তোমার 50 ml। সো 50 ml দিলাম, ডিভাইড বাই কি দিব আমরা? ডিভাইড বাই যত আয়তন আছে সব আয়তন যোগ করবো। তাহলে দেখো এখানে আছে 50 ml, এখানে আছে 50 ml, তার মানে এখানে কত হবে? তার মানে এখানে হবে তোমার 100 ml হবে, ঠিক আছে? ওকে, ইন্টু দিলাম। দেখো সিএলটা কোথায় আছে? সিএলটা কিন্তু সোডিয়াম ক্লোরাইডে আছে। এখন ক্লোরিন এখানে কয়টা আছে ভাইয়া বলো তো? ক্লোরিন এখানের মধ্যে একটা আছে, সো দিলাম আমি 1 দিলাম। এখন এখানে ঘনমাত্রা কত? 1 ইন্টু 10^3 দিলাম। ওকে আচ্ছা, আর এখানের মধ্যে আমার আয়তন কত? আয়তন হচ্ছে তোমার 50 ml, সো আমি এখানে 50 ml দিলাম। ডিভাইডেড বাই কি দিব আমরা? টোটাল আয়তন দেব। সো টোটাল আয়তন কত হবে? যে 50 প্লাস 50 মানে কত হবে? 50 প্লাস 50 মানে হচ্ছে তোমার 100 হবে, ঠিক আছে? 100 হবে। ওকে, তো চলো আমরা একটু ক্যালকুলেশন করি, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে কত থাকতেছে ভাইয়া বলো তো? এখানে যদি আমরা একটু হিসাব করি, দেখো যে এখানে থাকতেছে তোমার 10^2 আর 10^3 মানে হচ্ছে তোমার 10^5। 50 50 কত? 2500, তাই না? 2500 ফাইন। 2500 ইন্টু 10^5 ডিভাইড বাই কত থাকতেছে? ডিভাইড বাই থাকতেছে তোমার 100 ইন্টু 100 মানে কত থাকতেছে? 10^4 থাকতেছে, তাই না? 10^4 থাকতেছে। দাঁড়াও একটা মিনিট, এটা আমরা নিচে করি একটু, দাঁড়াও। ঠিক আছে, দাঁড়াও একটা মিনিট সবাই। এটা কত হবে? এটা হবে তোমার 10^4 হবে। ওকে, তো 10^4 দিলাম আমরা। ওকে, এখন আমরা যদি এটাকে একটু হিসাব করি, দেখো আমরা একটু পরে একটা নিউ পেজ দিই, ঠিক আছে? নিউ পেজ নিতেই হবে, কোনো কিছু করার নাই। আচ্ছা আমরা দেখি এখানে এটা জায়গা বার করতে পারি কিনা, দাঁড়াও। ওকে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখি আমরা, জায়গা বের করে ফেলছি। ওকে আচ্ছা দাঁড়াও। সো আমরা এখন চলো এটা একটু সলভ করা ট্রাই করি। দেখো তো তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানে কি হবে? এখানে আনসারটা কত আসবে বলো তো? দেখো আমরা এটাকে লিখতে পারি যে 2.5 ইন্টু লিখতে পারি আমরা 10 কিউব লিখতে পারি, ইন্টু লিখতে পারি আমরা 10^5 ডিভাইড বাই কত লিখতে পারি? ডিভাইড বাই আমরা লিখতে পারি 10^4 লিখতে পারি, তাই না? আচ্ছা ওকে, তাহলে দেখো ভাইয়া যে এখানে আমার কি থাকতেছে? 10^4 কে যদি আমরা 10 কিউব দ্বারা কাটাকাটি করি, তার মানে এখানে কি থাকবে? এখানে থাকবে তোমার 10 থাকবে। এখন 10^5 কে যদি আমি 10 দ্বারা ভাগ করি, তার মানে এখানে কি থাকবে? তার মানে এখানে থাকবে তোমার 10/6। তার মানে এখানে কত পাবো আমরা? 2.5 ইন্টু 10^6 পাবো। 2.5 ইন্টু কি পাবো? 10^6 পাবো, ঠিক আছে? ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে তাহলে দেখো ভাইয়া যে আমার কেআইপি মানটা কত পাইছি? কেআইপি মানটা পাইছি আমরা 2.5 ইন্টু 10^6 পাইছি। আর এখানে কেএসপি মানটা কত দেওয়া আছে? 1.8 ইন্টু 10^10 দেওয়া আছে। তাহলে কোন মানটা বড়? কেআইপির মানটা বড়। যেহেতু কেআইপির মানটা কেএসপির চেয়ে বড়, তার মানে এখানে কি হবে? এখানে তোমার অধক্ষিপ্ত হবে। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে বি, ঠিক আছে? আচ্ছা তোমরা এখানে বলছো যে ভাই সিলভার ক্লোরাইড যেটা আছে এটা কোথা থেকে আসলো? দেখো এখানে কার কেএসপি মান দেওয়া আছে? সিলভার ক্লোরাইডের কেএসপি মান দেওয়া আছে। তার মানে আমরা কি করব? সিলভার ক্লোরাইডের কেআইপি মানটা বাইর করব। তাহলে দেখো সিলভার ক্লোরাইডকে আমরা ভাঙলে কি পাবো? সিলভার ক্লোরাইডকে আমরা ভাঙলে পাবো যে
সিলভার প্লাস, দাঁড়াও একটা মিনিট, সিলভার প্লাস পাবো আর কি পাবো, সিলভার প্লাস আর এখানে কি পাবো, সিএল মাইনাস পাবো, সিলভার প্লাস আর সিএল মাইনাস পাবো। সো এটাকে কেআইপি সমান সমান কি হবে, সিলভার প্লাস ইন্টু সিএল মাইনাসের ঘনমাত্রা হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা এখন দেখো ভাইয়া, এখন সিলভারটা কোথা থেকে আসছে ভাইয়া বলতো, সিলভারটা তোমার এখান থেকে আসছে, সিলভার নাইট থেকে আসছে। এখানে সিলভার কয়টা, সিলভার হচ্ছে তোমার একটা, সো আমি দিলাম 1 দিলাম ইন্টু, দেখো ভাইয়া যে আমার এখানের মধ্যে ঘনমাত্রা কত 1 ইন্টু 10/2, সো আমি 1 ইন্টু 10/2 দিলাম, আয়তন কত 50 দিলাম, ডিভাইড বাই আমরা টোটাল আয়তন দিলাম 50 প্লাস 50, ঠিক আছে 100 দিলাম, ওকে। ইন্টু দেখো সিএল মাইনাস, সিএল মাইনাসটা কোথা থেকে আসবে, সোডিয়াম ক্লোরাইড থেকে আসবে। সো দেখো ক্লোরিন এখানে কয়টা আছে, একটা আছে, তার মানে দিলাম আমরা 1 ইন্টু দেখো আমার ক্লোরিন যেটা আছে মানে 1 দিলাম, ওকে। এখন এটার ঘনমাত্রা কত, ঘনমাত্রা হচ্ছে তোমার 1 ইন্টু 10/3 দিলাম, 1 ইন্টু 10/3, তারপর এখানে আয়তন কত 50 দিলাম, ডিভাইড বাই আমরা টোটাল আয়তন দিলাম 100 ml। সো এবার বের করার পর আমরা এখানে কেআইপির মানটা বাই করছি, বাই করার পর দেখলাম আমি কেআইপির মানটা হচ্ছে তোমার কেএসপির মানের চেয়ে বড়, তার মানে এখানে কি হবে, এখানে তোমার অধক্ষেপ পড়বে, এখানে কি হবে, এখানের মধ্যে অধক্ষেপ পড়বে, ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা এখন বলছে যে এখানের মধ্যে দেখো দুইটা পাত্র দেয়া আছে, আচ্ছা আমি এটা একটু জুম করি, ঠিক আছে, একটু জুম করি, আমি জুম করি, দেখো কি বলছে যে এখানে দুইটা পাত্র দেয়া আছে, দুইটা পাত্র দেয়া আছে, বলছে যে এখানে কোনটি অধিক দ্রবণীয় হবে, কোনটি আগে অধিক্ষিপ্ত হবে। সো দেখো আমরা তো সবাই জানি, আমরা সবাই জানি যে দ্রাব্যতা, দ্রাব্যতা যত বেশি হবে, দ্রাব্যতা যত বেশি হবে, দ্রাব্যতা মানে কি, দ্রাব্যতা মানে হচ্ছে তোমার দ্রবণীয়তা, তার মানে দ্রাব্যতা যত বেশি হবে দ্রবণীয়তা কি তত বেশি হবে না, দ্রাব্যতা যত বেশি হবে দ্রবণীয়তা তত বেশি হবে, তাই না, আচ্ছা ওকে। আবার দেখো আমরা জানি যে দ্রাব্যতা যত বেশি হবে, দ্রাব্যতা যত সরি দুঃখিত, যে আমরা সবাই জানি যে দ্রাব্যতা যত কম হবে, দ্রাব্যতা যত কম হবে দ্রবণীয়তা তত কম হবে, আর দ্রবণীয়তা যত কম হবে তার অধক্ষেপ পড়ার প্রবণতা কি তত বেশি হবে না, দ্রাব্যতা যত কম হবে অধক্ষেপ পড়ার প্রবণতা তত বেশি হবে, অধক্ষেপ পড়ার প্রবণতা তত বেশি হবে। দেখো এখন এখানের মধ্যে কি দেওয়া আছে, দুইটা যৌগ দেওয়া আছে, AB2 এটা কেএস পরিমাণ দেওয়া আছে, XY দেওয়া আছে তার কেএস পরিমাণ দেওয়া আছে। এখন আমাকে বাই করতে হবে যে কোনটি অধিক দ্রবণীয়, কোনটি আগে অধিক্ষিপ্ত হবে। তো চলো আমরা এখানের মধ্যে দুইটারই মানে দ্রাব্যতার মান বাই করি, তাহলে তুমি আমাকে বলো এটার ক্ষেত্রে আমরা কেএসপি সমান সমান কি জানি, আমরা এটার ক্ষেত্রে কেএসপি সমান সমান জানি যেখানে একটা আছে একটা আছে, তার মানে 1-এর উপরে 1-এর উপরে 1 ইন্টু দিলাম আমরা, বি কয়টা আছে দুইটা আছে, তার মানে দিলাম আমরা 2-এর উপরে 2 ইন্টু কি দিব আমরা, এস-এর উপরে 1 প্লাস 2 দিব, তাই না, আচ্ছা ওকে। তাহলে দেখো এখানে কি পাবো আমরা 4s কিউব পাবো, কেএসপি সমান সমান কি পাবো, কেএসপি সমান সমান পাবো আমরা 4s কিউব পাবো। তাহলে এস সমান সমান কত পাবো, এস সমান সমান পাবো আমরা কেএসপি ডিভাইডেড বাই 4, আর এখানে কিউবটা কি হবে, এখানে তোমার 1/3 হয়ে যাবে, তাই না, 1/3 হয়ে যাবে, ওকে। আচ্ছা তাহলে দেখো ভাইয়া এখানে আমরা এস এর মানটা বাই করি, সো দেখো ভাইয়া যে এস সমান সমান কত হবে, এস সমান সমান হবে তোমার কেএসপি মান কত 4 ইন্টু 10^12, 4 ইন্টু 10^12 ডিভাইড বাই কত হবে, ডিভাইড বাই হবে তোমার 4, তো 4 কাটা, আর এখানে কি আছে, এখানে ছিল তোমার 1/3 ছিল, তাহলে এখানে এস এর মানটা কত হবে, এস এর মানটা এখানে হবে যে 10^12 ডিভাইড বাই 1/3, তার মানে কত হবে, এখানে হবে তোমার 10^4 হবে, মানে 12 যেটা আছে সেটাকে আমরা 3 দ্বারা ভাগ দেবো, তার মানে এখানে কি আসবে 10^4 মোলার হবে। তাহলে দেখো এই যে AB2 আছে তার দ্রাব্যতা কত, তার দ্রাব্যতা পাইছি আমরা 10^4 মোলার পাইছি, কত পাইছি আমরা 10^4 মোলার পাইছি, ওকে। এখন আমরা দেখব যে এই যে যৌগটা আছে এই যৌগটার দ্রাব্যতা কত, এই যৌগটার দ্রাব্যতা কত আমরা একটু বাইর করি, ঠিক আছে, ওকে ওকে ফাইন। এখন দেখো ভাই যে এটা ক্ষেত্রে আমার কেএসপি সমান সমান কি হবে, কেএসপি সমান সমান হবে দেখো যেখানে এটা হচ্ছে 1, সো 1-এর উপরে 1 ইন্টু এটা 1-1-এর উপরে 1 ইন্টু কি হবে এস এর উপরে 1 + 1, তার মানে এখানে কি পাবো আমরা এস স্কোয়ার পাবো। তাহলে দেখো তো ভাই এখানে এস সমান সমান কি হবে, এস সমান সমান হবে তোমার যে কেএসপি টু দি পাওয়ার 1/2 হবে, 1/2 হবে। তাহলে দেখো এখানে কেএসপি কত দেওয়া আছে, তো কেএসপি এখানে দেওয়া আছে, আচ্ছা আমরা এটাকে রুট ওভার করি, ঠিক আছে, রুট ওভার করে করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, আচ্ছা ওকে। দেখো আচ্ছা দেখো, সো এখানে যদি আমরা এসটাকে লিখি স্কোয়ারটা এই পাশে গেলে কী হবে, রুট ওভার হবে, তো কেএসপি সমান সমান কী হবে, মানে এস সমান সমান হবে তোমার রুট ওভার কেএসপি হবে। তাহলে দেখো এস সমান সমান কী পাবো আমরা, রুট ওভার 4 ইন্টু 10^6 পাবো, 4 ইন্টু 10^6 পাবো। সো 4কে রুট ওভার করলে কত পাবো, 4কে রুট ওভার করলে পাবো আমরা যে 2 পাবো, কত পাবো আমরা, এখানে আমরা পাবো 2 পাবো, আর এখানে কত পাবো ভাই বলতো 10/6 রুট ওভার করলে আমরা পাবো 10^3 পাবো, ওকে ফাইন। এখন তুমি আমাকে বলো আমি এটা মানে দ্রাব্যতা কত পাইছি আমরা, এটা দ্রাব্যতা পাইছি 2 ইন্টু 10^3 মোলার, ওকে। এখন তুমি আমাকে বলো এখানের মধ্যে দ্রাব্যতা কোনটার বেশি বলো তো ভাইয়া, দ্রাব্যতা কিন্তু
এই যৌগের বেশি। তো যেহেতু এটার দ্রাব্যতা বেশি, তার মানে কি এইটা কি ভাই বলতো বেশি দ্রবণীয় হবে, এইটা বেশি দ্রবণীয় হবে। আর দ্রাব্যতা কম কোনটার? দ্রাব্যতা হচ্ছে তোমার এইটার কম। তো যেহেতু এটার দ্রাব্যতা কম, তার মানে কি তার অধক্ষেপ কি ভাই বলতো তার বেশি পড়বে, তার অধক্ষেপ সে আগে ফেলাবে, মানে আগে তার অধক্ষেপটা পড়বে। তো সবাই কি বুঝছো কিনা এই ম্যাথটা? এই ম্যাথটা সবাই বুঝছো কিনা? যে যার দ্রাব্যতা বেশি তার দ্রবণীয়তা বেশি, যার দ্রাব্যতা কম সে তত দ্রুত অধকে ফেলাবে। তাহলে দেখো এটার দ্রাব্যতা আমরা পাইছি 2 × 10⁻³ মোলার, আর ওইটার দ্রাব্যতা পাইছি আমরা 10⁻⁴ মোলার। তো যেহেতু এটা দ্রাব্যতা বেশি তার মানে তার দ্রবণীয়তা বেশি, দ্রবণীয়তা বেশি। আর যেহেতু এটা দ্রাব্যতা কম তার মানে সে খুব দ্রুত অধক্ষেপ ফেলবে আর কি, মানে বা অধক্ষিপ্ত হবে। তাহলে আনসার এখানে কি আমরা বুঝছি সবাই? ক্লিয়ার কিনা সবার? ক্লিয়ার কিনা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এক্স অধিক দ্রবণীয়, AB2 অধিক্ষিপ্ত হবে। আরে সাবাস সাবাস, তোমরা তো সবাই পারতেছো, সেরা সেরা সেরা। আচ্ছা দেখো মানে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে চলে আসতে পারে আর কি, কারণ হচ্ছে তোমার যেহেতু মানে রিসেন্ট টাইমে পরীক্ষার প্যাটার্ন কিন্তু অনেক চেঞ্জ করতেছে। ঠিক আছে, তো চলো আমরা একটু নেক্সট পেজে যাই। আচ্ছা ওকে, সো দেখো ভাই এখানে কি বলছে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিতে পানিতে দ্রবগুলোর দ্রাব্যতার ক্রমানুসারে সাজাও। তাহলে দেখো এখানে কিন্তু কোনো ডাটা দেয়া নাই, মানে এই যে মানে কোশ্চেনটা আছে এটা কিন্তু আমরা যখন থার্ড চ্যাপ্টারে যাব, মানে ওই যে ফাজারের নীতিতে যখন যাব তখন আমরা খুব ডিটেলসে বোঝার ট্রাই করব ফাজারের নীতি। বাট আপাতত তুমি মনে প্রাণে বিশ্বাস করে নাও, মনে প্রাণে বিশ্বাস করে নাও যে NO3- যেটা আছে, NO3- এর দ্রাব্যতা, NO3- দ্রাব্যতা Cl- এর চেয়ে বেশি, Cl- এর চেয়ে বেশি। ঠিক আছে, Cl- এর চেয়ে বেশি। ওকে, আবার তুমি মাথায় রাখবা যে ক্যাটায়নের আকার, ক্যাটায়নের আকার যত বড় হবে, ক্যাটায়নের আকার যত বড় হবে দ্রাব্যতা তত বেশি হবে, দ্রাব্যতা তত বেশি হবে। ঠিক আছে, ক্যাটায়নের আকার যত বড় হবে দ্রাব্যতা তত বেশি হবে। আচ্ছা ফাইন, তো তুমি আমাকে বলো তো ভাই এখানের মধ্যে যে দ্রাব্যতার ক্রম অনুসারে যদি সাজাই, তাহলে প্রথমে কাকে আমরা আনবো? যেহেতু নাইট্রেটের দ্রাব্যতা ক্লোরাইডের চেয়ে বেশি, তার মানে কি প্রথমে আমরা নাইট্রেট লবণ আনবো। এখন দেখো এখানে কি আছে, KNO3 আছে, NaNO3 আছে। এখন তুমি আমাকে বলো ক্যাটায়ন কোনটা? পটাশিয়াম এবং সোডিয়াম। সো সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কার আকার বড়? অবশ্যই পটাশিয়ামের আকার বড়, তার মানে যেহেতু ক্যাটায়নের আকার বড় তার মানে তার দ্রাব্যতা বেশি হবে, তার মানে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা সবচেয়ে বেশি হবে, তারপর হবে তোমার সোডিয়াম নাইট্রেট। ওকে, এখন তুমি আমাকে বলো পটাশিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কার দ্রাব্যতা বেশি হবে? তো যেহেতু পটাশিয়ামের আকার বড় এই জন্য পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বেশি হবে, আর সোডিয়াম ক্লোরাইডের কি তার চেয়ে একটু কম হবে। তো সবাই বুঝছে কিনা এই জিনিসটা? এই জিনিসটা সবাই বুঝছে কিনা? মানে কি বলছি আমরা যে নাইট্রেটের দ্রাব্যতা ক্লোরাইডের চেয়ে বেশি হবে, তার মানে দেখো নাইট্রেট যেগুলো আছে সবার দ্রাব্যতা বেশি হবে। এখন আমাকে দেখতে হবে যে পটাশিয়াম এবং সোডিয়ামের মধ্যে কোনটা বেশি দ্রবীভূত হবে বা কোনটা দ্রাব্যতা বেশি। সো আমরা বলছি যে ক্যাটনের আকার যত বড় হবে দ্রাব্যতা তত বেশি হবে। তাহলে পটাশিয়াম এবং সোডিয়ামের মধ্যে পটাশিয়ামের আকার বড়, তার মানে পটাশিয়াম নাইট্রেট আগে দ্রবীভূত হবে বা তার দ্রব্যতা বেশি হবে, তারপর হবে তোমার সোডিয়াম নাইট্রেট। আবার দেখো KCl আছে এবং NaCl আছে, সো যেহেতু এখানের মধ্যে পটাশিয়ামের আকার বড় তার মানে তার দ্রাব্যতা বেশি হবে, তার মানে এই জন্য আমরা প্রথমে দিচ্ছি KCl, তারপর দিচ্ছি আমরা সোডিয়াম ক্লোরাইড দিচ্ছি। তো এখন তোমরা সবাই জানো তো, আমাকে বুঝছো কিনা যে এখানে কি হবে? ABCD হবে সবাই? আরে সেরা সেরা, তোমরা সবাই বুঝছো। ওকে, আচ্ছা এখন আসে আমরা সম আয়ন প্রভাব। ঠিক আছে, ওকে, তো কি বলছে যে দুই বা ততোধিক আয়নিক যৌগের মধ্যে একটি আয়ন একই অথবা সাধারণ থাকে তখন ওই আয়নটিকে ওই যৌগসমূহের সম আয়ন বলে। ঠিক আছে, যেমন ধরো যে এখানের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, দেখো এখানের মধ্যে ক্লোরিন সেম, এখানে ক্লোরিন সেম, এখানে ক্লোরিন সেম, মানে ক্লোরিনটা হচ্ছে তোমার কমন, তার মানে এখানে কি আছে? সম আয়ন প্রভাব আছে। আবার দেখো যে এখানের মধ্যে NH4 আছে, এইখানেও NH4 আছে, এইখানেও NH4 আছে। তো যেহেতু এখানে কমন একটা জিনিস আছে তার মানে এটাকে কি বলবো আমরা? সম আয়ন প্রভাব বলবো। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। এখন দেখো কি বলছে, তো এখানে বলছি যে মনে রাখবো সম আয়ন প্রভাবের ক্ষেত্রে একটি অধিক দ্রবণীয় থাকে এবং অপরটি স্বল্প দ্রবণীয় থাকে। আর এখানে মাথায় রাখবা যে সম আয়ন থাকলে দ্রাব্যতা কমে যায়, মানে মোস্ট অফ দ্য কেসে সম আয়ন থাকলে দ্রাব্যতা কমে যায়, কিছু কিছু ক্ষেত্রে দ্রাব্যতা বেড়ে যায়। কখন বেড়ে যায়? যখন যদি জটিল যৌগ তৈরি হয়। আচ্ছা এই জিনিসগুলোতে আমরা না যাই আপাতত। ঠিক আছে, তো তুমি আপাতত মনের প্রাণে বিশ্বাস করে নিবা যে সম আয়ন থাকলে দ্রাব্যতা কমে যায়। ঠিক আছে, সম আয়ন থাকলে কি হয়? দ্রাব্যতা কমে যায়। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, এখন বলছে যে নিচের কোন জোড়া যৌগে সম আয়ন প্রভাব বিদ্যমান।
ঠিক আছে? আচ্ছা, তো সময় আয়ন প্রভাবের জন্য আমার কি লাগবে ভাইয়া বলতো? একটি অধিক দ্রবণীয় যৌগ লাগবে, অধিক দ্রবণীয় লাগবে, অধিক দ্রবণীয়, অধিক দ্রবণীয় লাগবে। আর একটা কি লাগবে? আর একটা লাগবে তোমার স্বল্প দ্রবণীয়। আর একটা কি লাগবে? স্বল্প, স্বল্প দ্রবণীয় লাগবে, স্বল্প দ্রবণীয় লাগবে। ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা দেখো, তো এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে CH4 যেটা আছে, CH4 কীভাবে বলো তো? এটা কি দ্রবীভূত হয়? এটা কিন্তু দ্রবীভূত হয় না, এটা কিন্তু অদ্রবণীয়। বাট আমার লাগবে স্বল্প দ্রবণীয়, মানে দ্রবণীয় না এমন কিছু তো লাগবে না, আমার লাগবে স্বল্প দ্রবণীয়। তার মানে এটা কিন্তু আমার প্রথম অপশনটা ম্যাচ করে নাই। আবার দেখো, সোডিয়াম ক্লোরাইড কিন্তু পানিতে দ্রবীভূত, বাট CH3Cl কিন্তু পানিতে দ্রবীভূত না। তার মানে দেখো এটা কিন্তু আমার ম্যাচ ম্যাচ করে না। বাট দেখো এখানের মধ্যে H2S যেটা আছে সেটা হচ্ছে তোমার অধিক দ্রবণীয়, আর HCl যেটা আছে সেটা হচ্ছে তোমার স্বল্প দ্রবণীয়। তাহলে দেখো অধিক দ্রবণীয় একটা আছে, স্বল্প দ্রবণীয় আছে, তার মানে এখানে সম আয়ন প্রভাব আছে। বাট তুমি আমাকে বলো এটা হচ্ছে পানিতে দ্রবীভূত, বাট এটা পানিতে দ্রবীভূত হয় না। বাট আমার লাগবে কি? আমার লাগবে দুইটাই দ্রবণীয় লাগবে, একটা লাগবে বেশি দ্রবণীয়, আরটা লাগবে স্বল্প দ্রবণীয়। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে একমাত্র সি। আনসার কোনটা হবে? আনসার হবে সি। ওকে ওকে। আচ্ছা আচ্ছা, এই ম্যাথটা আমরা কি এখন করব? আচ্ছা, আমরা এই ম্যাথটা একটু পরে করার ট্রাই করি। আচ্ছা, আমরা আগে শিক্ষা পরীক্ষাটা দেখি, তারপর আমরা একদম লাস্টে আমরা এই ম্যাথগুলো দেখবো। ঠিক আছে? আচ্ছা, আমরা বাকিগুলো আগে শেষ করে ফেলি। ওকে, তো শিক্ষা পরীক্ষা থেকে কিন্তু পরীক্ষাতে অনেক বেশি পরিমাণে কোশ্চেন আসে। ঠিক আছে? দেখো, সো শিক্ষা পরীক্ষা আমরা কি করি ভাই বলতো? আমরা এখানে গাঢ় HCl নেই, তারপর প্লাটিনাম তার নেই, আর অনুজ্জ্বল শিখা ব্যবহার করি। দেখো এখান থেকে কিন্তু জাবিতে কোশ্চেন আসছে, জগন্নাথে কিন্তু কোশ্চেন আসছে। আচ্ছা, এখন দেখো যে আমার কোন ধাতু কোন শিখা তৈরি করে বা কী রঙের শিখা তৈরি করে, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। দেখো যেমন সোডিয়াম উজ্জ্বল সোনালী হলুদ বর্ণ তৈরি করে, এটা কিন্তু ঢাবিতে আসছিল। তারপর পটাশিয়াম বেগুনি কালার তৈরি করে, এটা কিন্তু তোমার খুলনাতে আসছিল। তো এই জিনিসগুলো সবাই একটু মাথায় রাখবা। তারপর দেখো ক্যালসিয়াম ইটারনাল লাল বর্ণ ধারণ করে, স্ট্রনশিয়াম উজ্জ্বল লাল, তারপর হচ্ছে তোমার বেরিলিয়াম হচ্ছে তোমার হলুদ বা সবুজ, আর কপার কী তৈরি করে? সবুজ তৈরি করে। আর এটা কিন্তু জগন্নাথে আসছিল 13-14 সালে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আরেকটা জিনিস দেখো, এখানের মধ্যে লিখে দিছি যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় কোনো বর্ণ প্রদর্শন করে না। দেখো এখান থেকে কিন্তু জিএসটি 24-25 সালে আসছিল, আবার দেখো চিরং ভার্সিটিতে কিন্তু 23-24 সালে আসছিল কি বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না। ঠিক আছে? ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একদম টানা মুখস্থ রাখবা, টানা মুখস্থ রাখবা। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন এসে আমরা আয়ন শনাক্তকরণ। ঠিক আছে? তো দেখো আয়ন শনাক্তকরণের মধ্যে আমরা সোডিয়াম প্লাস যেটা আছে সেটাকে আমরা কী দ্বারা শনাক্তকরণ করতে পারি? আমরা এটাকে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনির দ্বারা শনাক্তকরণ করতে পারি। দেখো এইটাতে কিন্তু অনেক বেশি পরিমাণে কোশ্চেন পরীক্ষাতে আসে। দেখো যেমন জাবিতে আসছে 24-25-এ, 16-17-তে আসছে, হাজিদানেসে আসছে তোমার 24-25 সালে। আবার দেখো যে NH4 প্লাস যেটা আছে তাকে আমরা কিভাবে মানে শনাক্তকরণ করতে পারি? তাকে আমরা নেসলার বিকারক দ্বারা শনাক্তকরণ করতে পারি। সো নেসলার বিকারক মানে কীভাবে বলতো? পটাশিয়াম টেট্রা আয়োডিড মার্কিউরেট। ঠিক আছে? তো এটা এখানে কী থাকবে? K2HgI4 থাকবে, সাথে কী থাকবে? ক্ষার থাকবে। সো তুমি ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, অথবা তুমি চাইলে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো। সো NH4 এর ক্ষেত্রে আমরা কী ইউজ করবো ভাই বলতো? NH4 এর ক্ষেত্রে আমরা ইউজ করবো K2HgI4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করবো। দেখো এটা কিন্তু সাস্টে 24-25 আসছে, ঢাবিতে আসছে, জিএসটিতে আসছে, অনেক জাবিতে আসছে। আর দেখো ভাইয়া যে ক্যালসিয়াম 2 প্লাস যেটা আছে, ক্যালসিয়াম 2 প্লাস এটা আমরা কিসের মাধ্যমে শনাক্তকরণ করতে পারি? আমরা এখানে শনাক্তকরণ করতে পারি অ্যামোনিয়াম অক্সালেটের মাধ্যমে। সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবা। দেখো এটা কিন্তু জাবিতে আসছিল। তারপর দেখো যে Fe2 প্লাস, Fe3 প্লাস, L3 প্লাস, তারপর জিঙ্ক 2 প্লাস, কপার 2 প্লাস, এই সবগুলোকে আমরা কি করতে পারি? NH4OH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আমরা শনাক্তকরণ করতে পারি। আবার দেখো সালফারকে কিন্তু আমরা এই যে যৌগটা আছে এই যৌগটার মাধ্যমে আমরা শনাক্তকরণ করতে পারি। ঠিক আছে? তো এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। আচ্ছা ফাইন, ওকে। সো দেখো আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো, এগুলো হচ্ছে আমরা একদম টানা মুখস্থ করব, টানা মুখস্থ করব। ঠিক আছে? আচ্ছা ওকে। এখন দেখো ভাইয়া যে আমি যখন NH4OH মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা কপার 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, জিঙ্ক 2 প্লাস, Fe2 প্লাস, Fe3 প্লাস এইগুলো শনাক্তকরণ করবো, তখন কী ঘটনা করবে দেখো। সো যখন আমি NH4OH এর মধ্যে কপার 2 প্লাস দিব, তখন সেখানে কি হবে? আমার টেট্রাইমিন কপার আয়ন তৈরি হবে, এবং এই যে কালারটা আছে এটা কালারটা কি হবে? নীল, গাঢ় নীল হবে। এই গাঢ় নীল রঙের মাধ্যমে আমরা বুঝবো সেখানে কি আছে? কপার 2 প্লাস আছে। এটা কিন্তু জাবিতে আসছিল। ঠিক আছে? জাবিতে কিন্তু 24-25-এ আসছে এটা। ঠিক আছে? ওকে। তারপর অ্যালুমিনিয়াম 3 প্লাসের মধ্যে যখন আমরা NH4OH দিব, তো আমরা যখন অ্যালুমিনিয়াম 3 প্লাসের মধ্যে যখন আমরা NH4OH দিব,
তখন সেখানে কি উৎপন্ন হবে, LOH3 উৎপন্ন হবে এবং তার কালার কি হবে, সাদা হবে। এই সাদা রঙের মাধ্যমে আমরা কি বুঝবো, সেখানের মধ্যে কি আছে, অ্যালুমিনিয়াম 3+ আয়ন আছে। ঠিক আছে, ওকে। এখন জিঙ্ক 2+ মতো যদি আমরা কি দিই ভাইয়া বলতো, NH4OH দিই, তখন সেখানে জিঙ্ক হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং তারও কালার হবে তোমার সাদা। Fe2+ মধ্যে যদি আমরা NH4OH দিই, তখন সেখানে কি হবে, FeOH2 উৎপন্ন করবে এবং তার কালার কি হবে, সবুজ হবে এবং এই সবুজ কালারের মাধ্যমে বুঝবো আমরা সেখানে কি আছে, আমার Fe2+ আছে। আবার দেখো যে Fe3+ যখন আমরা NH4OH এর মধ্যে দেব, তখন FeOH3 যোগ উৎপন্ন হবে এবং তার কালার কি হবে, লালচে বাদামি হবে। এই লালচে বাদামির মাধ্যমে আমরা বুঝবো সেখানে কি আছে ভাইয়া বলতো, Fe3+ আছে। তো পরীক্ষাতে কিন্তু কপার 2+ আর Fe2+ এগুলো কিন্তু অনেক বেশি আসে, এটা কিন্তু জাবিতে আসছে, এটা কিন্তু জাবিতে আসছে। ঠিক আছে, এগুলো কিন্তু জাবিতে আসে অনেক বেশি। ঠিক আছে, ওকে। আচ্ছা ভাই, এখন দেখো যে এটা 24-25 আসছে যে কোন দ্রবণটি যোগ করলে FeSO4 দ্রবণটিতে সবুজ অধক্ষেপ পড়বে। তো FeSO4 এর মধ্যে দেখো তো ভাইয়া আয়রন কি হিসেবে আছে, আয়রন তোমার Fe2+ হিসেবে আছে। এখন আয়রন Fe2+ সবুজ অধক্ষেপ কখন তৈরি করে ভাইয়া বলো তো, যখন আমি সেখানের মধ্যে NH4OH দিই, তাই না? দেখো যে আমি Fe2+ এর মধ্যে যখন NH4OH দিই, তখন সেখানে কি হয়, Fe2+ এর মধ্যে NH4OH দিই, তখন সেখানে কিন্তু সবুজ অধক্ষেপ মানে পড়ে। তার মানে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার NH4OH। আনসার কোনটা হবে, আনসার হবে এখানে সি। ঠিক আছে, আনসার কোনটা হবে, আনসার হবে সি। ওকে ওকে, ঠিক আছে, ওকে। এখন ঠিক একইভাবে দেখো যে K4FeCN6 দ্বারা আমরা কি করতে পারি, Fe3+ বাড়ি করতে পারি, Fe3+ বাড়ি করতে পারি, Fe2+ বাড়ি করতে পারি, কপার 2+ বাড়ি করতে পারি। তো আমি Fe3+ কে যখন আমি এইটার মধ্যে দিব, তখন সেখানে কি হবে, গাঢ় নীল রঙের একটা অধক্ষেপ পড়বে। সো সেটার মাধ্যমে আমরা কি বুঝবো, Fe3+ আছে। আবার দেখো Fe2+ কে যখন আমরা এটার মধ্যে দিব, তখন সেখানে কি হবে, হালকা নীল বর্ণের অধক্ষেপ তৈরি হবে। তো এই অধক্ষেপের মাধ্যমে আমরা বুঝবো কি, এই অধক্ষেপের মাধ্যমে বুঝবো আমরা সেখানে Fe2+ আছে। আর কপার 2+ যেটা আছে সেটাকে যদি আমি এটার মধ্যে দিই, তখন সেখানে কি হবে, লালচে বাদামি তৈরি হবে। ঠিক আছে, লালচে বাদামি তৈরি হবে। আচ্ছা কপার, তোমরা কি বললো, কপার হালকা নীল। আচ্ছা নীল তো আছে তাই না, নীল। আচ্ছা ওকে, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, সো তুমি কপার 2+ যেটা আছে এটা কিন্তু একটু বেশি করে মাথায় রাখবে আর কি, এখানে কিন্তু পরীক্ষাতে অনেক বেশি আসে, বিশেষ করে জাবিতে কিন্তু কপার মানে তাদের অনেক বেশি পছন্দের আর কি, মানে কপার থেকে তারা সবসময় একটা না একটা কোশ্চেন দেওয়ার ট্রাই করে। ঠিক আছে, তো সবাই একটু মনে রাখবে কিভাবে, ওই যে প্র্যাকটিসের মাধ্যমে। এগুলো তো প্র্যাকটিস ছাড়া তুমি মাথায় রাখতে পারবা না। এই জিনিসগুলো থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে কোশ্চেন আসে, সো এগুলো একটু প্র্যাকটিস করে নিবা। তুমি এই যোগও এটলিস্ট মনে না রাখতে পারো, তুমি জাস্ট মাথায় রাখবা যে কোনটা থেকে কি বর্ণের অধক্ষেপ তৈরি হয়, কোনটা থেকে কি বর্ণের অধক্ষেপ তৈরি হয়, তখন মানে এই জিনিসগুলো আপাতত মাথায় রাখলে হবে। সো আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে তোমার টানা মুখস্থ করবা, TM। ঠিক আছে, আচ্ছা গাছের পাতা সবুজ, হ্যাঁ এভাবে তুমি মুখস্থ রাখবা। ঠিক আছে, ওকে। এখন এসে আমরা যে ক্লোরাইড আয়ন শনাক্তকরণ কীভাবে করবো দেখো। সো ক্লোরাইড আয়ন শনাক্ত করতে পারি আমরা সিলভার নাইট্রেটের মাধ্যমে। দেখো, সো যখন আমি ক্লোরাইড আয়নের মধ্যে যখন আমরা সিলভার নাইট্রেট দিব, কি দিব আমরা, সিলভার নাইট্রেট দিব, তখন সেখানে কি হবে, তখন সেখানের মধ্যে তোমার সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, তোমার সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে এবং কি উৎপন্ন হবে, তোমার NO3- তৈরি হবে। ওকে, এখন এই যে সিলভার ক্লোরাইডটা আছে তার বর্ণ কীভাবে বলতো, তার বর্ণ হচ্ছে তোমার সাদা। এই সাদা বর্ণের অধক্ষেপের মাধ্যমে আমরা কি বুঝবো, সেখানের মধ্যে কি আছে, ক্লোরাইড আয়ন আছে। কি আছে সেখানে, কি আছে ভাইয়া বলতো, ক্লোরাইড আয়ন আছে। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা ওকে, তাহলে দেখো এখন আমরা কি করব, SO4 2- এবং CO3 2- এর শনাক্তকরণ আমরা কিভাবে করতে পারি। তো SO4 2- এবং CO3 2- এর শনাক্তকরণ আমরা করতে পারি BaNO3 দ্বারা, মানে বেরিয়াম নাইট্রেট দ্বারা। ওকে, সো দেখো আমরা কি করব, যে SO4 2- যেটা আছে সেইখানে যদি আমরা বেরিয়াম নাইট্রেট যোগ করি, বেরিয়াম নাইট্রেট যোগ করি, তখন সেখানে কি হবে, তখন সেখানের মধ্যে তোমার বেরিয়াম সালফেট যেটা আছে, বেরিয়াম সালফেটের একটা সাদা অধক্ষেপ তৈরি হবে, বেরিয়াম সালফেটের একটা সাদা অধক্ষেপ তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা। তো এই সাদা অধক্ষেপের মাধ্যমে আমরা বুঝবো সেখানে কি আছে, সালফেট আছে। ঠিক একইভাবে দেখো যে আমরা যখন CO3 2- এর মধ্যে যখন আমরা বেরিয়াম নাইট্রেট যুক্ত করব, বেরিয়াম নাইট্রেট যখন যুক্ত করব, তখন সেখানে কি উৎপন্ন হবে, বেরিয়াম কার্বনেট উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, বেরিয়াম কার্বনেট উৎপন্ন হবে। এখন বেরিয়াম কার্বনেট যেটা আছে তার বর্ণ কিন্তু সাদা হয়, তার বর্ণ কিন্তু সাদা হয়।
এখন দেখো দুইটাই কিন্তু সাদা হয়েছে। এখন আমি কিভাবে শিওর হয়ে আইডেন্টিফাই করব যে কোথায় সালফেট আছে কোথায় কার্বনেট আছে? দেখো, তো আমি কি করবো বলতো, আমি উভয়টার মধ্যে কি করব, আমরা উভয়টার মধ্যে HCl যুক্ত করব। কি করব আমরা উভয়টাতে HCl যুক্ত করব। তো আমি যদি এখানে HCl যুক্ত করি তখন এখানে কোনো বিক্রিয়া ঘটবে না, এখানে কোনো বিক্রিয়া ঘটবে না। বাট যদি আমি এখানের মধ্যে HCl যুক্ত করি, যদি আমি এখানের মধ্যে HCl যুক্ত করি তখন কি হবে, বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, সাথে এখানে কি উৎপন্ন হবে, তোমার পানি উৎপন্ন হবে, এবং এখানে কি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি করবে, বুদবুদ তৈরি করবে। এই বুদবুদের মাধ্যমে আমরা বুঝবো সেখানে কি আছে, সেখানের মধ্যে তোমার কার্বনেট আছে। ঠিক আছে, সেখানের মধ্যে কি আছে, কার্বনেট আছে। আমি বিষয়টা বুঝে তোমাদেরকে একটু রিয়েলাইজ করে দেখো। দেখো, ধরো আমার এখানের মধ্যে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে। এখন আমি জানি না কোনটাতে কি আছে, একটাতে তোমার সালফেট আছে, একটাতে তোমার কার্বনেট আছে। ঠিক আছে, একটাতে সালফেট আছে, একটাতে কার্বনেট আছে। ওকে, সো আমি কি করলাম, প্রথমে আমি দুইটার মধ্যে কি দিলাম, বেরিয়াম নাইট্রেট দিলাম। আমি কি করলাম, দুইটাতে আমি বেরিয়াম নাইট্রেট দিলাম। ওকে, সো বেরিয়াম নাইট্রেট দিলাম। আমি এইখানের মধ্যে কি দিলাম, আমি বেরিয়াম নাইট্রেট দিলাম, বেরিয়াম নাইট্রেট দিলাম। ওকে, আচ্ছা ফাইন। এখন বেরিয়াম নাইট্রেট দেওয়ার পর দেখো আমি কি করলাম, আমি আবার এখানের মধ্যে কি করলাম, HCl দিলাম। কি দিলাম, আমি HCl দিলাম। ওকে, HCl দিলাম। আমি এইখানের মধ্যে আবার কি দিলাম, HCl দিলাম। ওকে, এখন আমি দেখলাম যে HCl দেওয়ার পর এখানে কি হয়েছে, এখানের মধ্যে একটা বুদবুদ ক্রিয়েট হয়েছে। কি উৎপন্ন হয়েছে, তোমার একটা বুদবুদ, এটা বুদবুদ বা বাবল ক্রিয়েট হয়েছে। আর এখানে কোনো বুদবুদ ক্রিয়েট হয় নাই, এখানে কোনো বুদবুদ ক্রিয়েট হয় নাই। তাহলে তুমি আমাকে বলো তো, এটা যদি আমি বলি এ পাত্র এবং এটাকে যদি আমি বলি বি পাত্র, তাহলে কোন পাত্রের মধ্যে কার্বনেট আছে, কোন পাত্রের মধ্যে সালফেট আছে, একটু বলো তো ভাইয়া। বলতো এখানে কোনটাতে কার্বনেট আছে, কোনটাতে সালফেট আছে? দেখো যে যেখানের মধ্যে তোমার বুদবুদ ক্রিয়েট হবে সেখানে কি আছে, সেখানে তোমার কার্বনেট আছে। তার মানে এখানে কি আছে, এখানে তোমার CO3 2- আছে। আর যেহেতু এখানে কোনো বুদবুদ ক্রিয়েট হয় নাই, তার মানে এখানে কি আছে, এখানের মধ্যে তোমার SO4 2- আছে। ঠিক আছে, ঠিক আছে, এখানে কি আছে ভাই বলতো, এখানের মধ্যে তোমার SO4 2- আছে। তো সবাই বুঝছি আমরা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন বলছে যে বেরিয়াম সালফেট যেটা আছে তার বর্ণ কি? দেখো তো, বেরিয়াম সালফেটের বর্ণ কি লিখছি আমরা, সাদা লিখছি। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে বি। এটা কিন্তু চট্টগ্রাম ভার্সিটিতে আসছিল। কিন্তু এই আইন শনাক্তকরণ থেকে কিন্তু মোটামুটি সব কিছু মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষাতে অনেক বেশি পরিমাণে কোয়েশন আসে। কিন্তু মানে স্যারদের অনেক ফেভারিট একটা টপিক হচ্ছে তোমার আইন শনাক্তকরণ শিক্ষা পরীক্ষা। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন কি বলছে যে কোনো একটি লবণের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করা হলো, এতে সাদা পদক্ষেপ পড়লো যা HCl দ্রবীভূত হলো না। HCl দ্রবীভূত হলো না, লবণটি শিক্ষা পরীক্ষায় হলুদ বর্ণ প্রদর্শন করে। আচ্ছা তুমি আমাকে বলো, শিক্ষা পরীক্ষায় হলুদ বর্ণ প্রদর্শন করে কোনটি ভাই বলো তো? শিক্ষা পরীক্ষায় হলুদ বর্ণ প্রদর্শন করে বা সোনালী বর্ণ প্রদর্শন করে হচ্ছে তোমার সোডিয়াম। তাহলে দেখো তো এখানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার সোডিয়ামযুক্ত কোনো কিছু। দেখো তো এখানেও সোডিয়াম আছে, এখানেও কিন্তু সোডিয়াম আছে। এখন আনসার এখানে কোনটা হবে ভাইয়া বলো তো? দেখো কি বলছে যে HCl দ্রবীভূত হয় না। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া যে আমার SO4 2- যেটা আছে, SO4 2- SO4 2 যেটা আছে, SO4 2 কি HCl দ্রবীভূত হয়েছিল? SO4 কিন্তু HCl দ্রবীভূত হয়েছিল না। তো যেহেতু SO4 HCl দ্রবীভূত হয় নাই, তাহলে এখানে কোনটা হবে আনসার, আনসার হবে কিন্তু বি। আনসার কোনটা হবে, আনসার কিন্তু হবে বি। ঠিক আছে, আনসার কোনটা হবে, আনসার হবে বি। কারণ আমরা জানি যে HCl এ দ্রবীভূত হয় না একমাত্র কোনটা ভাইয়া বলতো, SO4 2-। তাহলে দেখো যে আমরা এখানে কি পাইছি, হলুদ বর্ণ মানে এখানে সোডিয়াম হবে, আর HCl দ্রবীভূত হয় না মানে সেটা কোনটা হবে, SO4 2- হবে। তাহলে সোডিয়াম এবং সালফেট, তার মানে এখানে যৌগ কোনটা হবে, যৌগটা হবে তোমার বি। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। এখন বলছে যে নিচের কোনটি সালফিউরিক অ্যাসিড, নিচের কোনটি সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের পার্থক্যকরণে ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের পার্থক্যকরণে ব্যবহার করা হয়। আচ্ছা, তো তুমি এটা একটু অপশনটা মাথায় রাখবা যে বেরিয়াম নাইট্রেট। কেন বেরিয়াম নাইট্রেট? দেখো যে যখন আমি এখানের মধ্যে H2SO4 যখন নিব, H2SO4 মধ্যে যখন আমরা বেরিয়াম নাইট্রেট নিব, ঠিক আছে, বেরিয়াম নাইট্রেট নিব, ঠিক আছে, বেরিয়াম নাইট্রেট নিব। আচ্ছা দাঁড়াও একটা মিনিট। ওকে, ঠিক আছে, দুঃখিত। আচ্ছা, তো দেখো ভাইয়া, যখন আমি H2SO4 এর মধ্যে যখন আমি বেরিয়াম নাইট্রেট নিব, তখন কি হবে, এই বেরিয়ামটা কি করবে, সালফেটকে নিয়ে সে বেরিয়াম সালফেট তৈরি করবে, বেরিয়াম সালফেট তৈরি করবে, এবং তার কালার কি হবে, তার বর্ণ হবে তোমার সাদা। এই সাদা বর্ণের মাধ্যমে আমরা কি বলতো, সেখানের মধ্যে আমরা H2SO4 আছে। বাট যখন আমি এখানের মধ্যে HNO3 নিব, সো HNO3 এর সাথে যদি আমরা ঠিক একইভাবে BaNO3 নেই, তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এখানের মধ্যে এইখানেও NO3 আছে, এখানেও NO3 আছে, তাহলে এটাকে তোমার মানে প্রতিস্থাপন
প্রতিস্থাপন করতে পারবে, এখানে কিন্তু কোনো প্রতিস্থাপন হবে না। বাট দেখো এখানে কিন্তু নাইট্রেট ছিল, এখানে সালফেট ছিল, এই জন্য প্রতিস্থাপন হইতে পারছে। বাট এখানে যদি এখানে মানে দুইটাতে আমার সেম জিনিস আছে, তার মানে এখানে কোনো প্রতিস্থাপন হবে না। তো যদি প্রতিস্থাপন হবে না, তার মানে এখানে কোনো বিক্রিয়া হবে না। আচ্ছা, আমি বিষয়টা বুঝে দেখো, যে ধরো আমার এখানে দুইটা পাত্র আছে, একটাতে আছে তোমার নাইট্রিক অ্যাসিড এবং একটাতে আছে সালফিউরিক অ্যাসিড। সো আমি কি করলাম, আমি উভয় পাত্রে কি দিলাম, বেরিয়াম নাইট্রেট দিলাম। কি দিলাম আমি, বেরিয়াম নাইট্রেট দিলাম। ঠিক আছে, বেরিয়াম নাইট্রেট দিলাম। আবার আমি কি দিলাম, এখানের মধ্যে কি দিলাম, বেরিয়াম নাইট্রেট দিলাম। ওকে, এখন আমি দেখলাম যে এখানের মধ্যে আমার সাদা একটা অর্ধকেপ তৈরি হয়েছে, মানে এখানে একটা সাদা অর্ধকেপ তৈরি হয়েছে। বাট এখানে কোনো অর্ধকেপ তৈরি হয় নাই। সো যেখানে সাদা অর্ধকেপ উৎপন্ন হয়েছে সেখানের মধ্যে কি আছে, সেখানের মধ্যে তোমার H2SO4 আছে। আর যেখানে কোনো অর্ধকেপ তৈরি হয় নাই, তার মানে সেখানে কি আছে, সেখানে তোমার নাইট্রিক অ্যাসিড আছে। কি আছে, সেখানের মধ্যে নাইট্রিক অ্যাসিড আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমাদের 9:30 আরেকটা ক্লাস আছে তাই না? আচ্ছা, শেষ করে দিচ্ছি, একটু ওয়েট করো, সমস্যা নাই, শেষ করে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা দাঁড়াও, বেশি না, সর্বোচ্চ 5 মিনিট নেব, তারপর শেষ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন চলো আমরা একটু মানে সময়নের একটা ম্যাথ করি। ঠিক আছে, সময়নের ম্যাথ করি, তাহলে আমরা শেষ করে দেব সময়নের ম্যাথটা। ঠিক আছে, আচ্ছা 5 মিনিট হাতে ধরে 5 মিনিট অপেক্ষা করো, তারপর আমরা শেষ করে দিচ্ছি। দেখো তো কি বলছে, যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻10 মোল স্কয়ার লিটার 2 দেওয়া আছে। এখন বলছে যে এখানে 0.1 মোলার NaCl দ্রবণ যোগ করা হলে মিশ্র দ্রবণে AgCl এর দ্রাব্যতা কত হবে, এটা আমাকে বাইর করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, আমি বেশি পড়লে কি আমার লাভ নাকি তোমাদের লাভ? তোমরা এমন করতেছো কেন? একটু শেষ করে দিই না, হ্যাঁ? পরবর্তীতে পরীক্ষাতে চলে আসতে বলবা যে ভাই কি পড়াইছে, এগুলো কিছুই কমন আসে নাই, তাই না? আচ্ছা, ওকে। সো দেখো ভাই, এখানে কি আছে ভাই বলতো, সিলভার ক্লোরাইড আছে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বাই করতে হবে। এখন আমরা কি করছি, সিলভার ক্লোরাইডের মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইড মিশাইছি 0.01 মোলার। তাহলে দেখো এখানে কি ছিল, শুরুতে ছিল তোমার সিলভার ক্লোরাইড ছিল। ওকে, তাহলে দেখো ভাইয়া, সিলভার ক্লোরাইড যেহেতু ছিল, তার মানে এখানে কি আছে ভাইয়া বলতো, সিলভার প্লাস আছে এবং এখানের মধ্যে কি আছে, Cl মাইনাস আছে। সিলভার প্লাস আছে, Cl মাইনাস আছে। আচ্ছা, ওকে। এখন দেখো, আমি যদি সিলভার ক্লোরাইডের মধ্যে 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড যুক্ত করি, তাহলে তুমি আমাকে বলো তো যে 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড মানে সেখানে কি আছে। দেখো যে সোডিয়াম ক্লোরাইড, দেখো আমি লিখলাম এখানে সোডিয়াম ক্লোরাইড মানে এখানে কি আছে, সোডিয়াম প্লাস আছে, আর এখানে কি আছে ভাই বলতো, Cl মাইনাস আছে। তো সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যদি আমার 0.01 মোলার হয়, তাহলে Cl মাইনাসের ঘনমাত্রা কত হবে, 0.01 মোলারই হবে। তাহলে দেখো যে যখন আমি সিলভার ক্লোরাইডের মধ্যে আমি যখন, দেখো তো ধরলাম আমি শুরুতে, আচ্ছা দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, আমি ভালোভাবে শেষ করি, সবাই একটু মনোযোগ দাও, বেশি সময় লাগবে না। দেখো, সো দেখো ভাইয়া, তো ধরলাম আমি যে বর্তমানে তার দ্রাব্যতা যেটা আছে সেটা হচ্ছে তোমার S। সো এটা যদি তোমার S হয়, তাহলে এটা কত হবে, এটা হবে তোমার S, এটা কত হবে, S হবে। বাট যেহেতু আমি সিলভার ক্লোরাইডের মধ্যে 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড যুক্ত করে দিছি, তাহলে তুমি আমাকে বলো এখানের মধ্যে সমায়ন কোনটা। দেখো সমান হচ্ছে তোমার ক্লোরিন। তো যেহেতু আমি এখানের মধ্যে ক্লোরিন যুক্ত করছি, দেখো 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড যুক্ত করছি, তার মানে এখানের মধ্যে ক্লোরিনের পরিমাণ কি ভাবে বলতো, 0.01 মোলার কি বেড়ে যাবে না, 0.01 মোলার বেড়ে যাবে। আমি আবার বলি, দেখো সিলভার ক্লোরাইড ছিল, তাদের দ্রাব্যতা ছিল S ছিল, তাই না? ওকে, এখন আমি এখানে কি করছি, আমি এখানের মধ্যে 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড যুক্ত করছি। সো 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড যুক্ত করা মানে সেখানে আমাদের কি আছে, 0.01 মোলার ক্লোরাইড আয়ন আছে। এখন শুরুতে ছিল তোমার S মোলার ছিল মানে ক্লোরিনের ঘনমাত্রা। এখন আমি আরও 0.01 মোলার যুক্ত করছি, তাহলে ক্লোরাইড আয়ন যেটা আছে তার ঘনমাত্রা কি এখন বেড়ে 0.01 মোলার কি বেড়ে গেছে না ভাইয়া বলতো, 0.01 মোলার বেড়ে গেছে। ওকে, এখন আমাকে কি করতে হবে, এখানে আমাকে যে এখানে দ্রাব্যতাটা বাই করতে হবে। ওকে, সো তুমি আমাকে বলো তো ভাইয়া, যে এটা ক্ষেত্রে আমরা দ্রাব্যতার গুণফল কেএসপি সমান সমান কি লিখতে পারি? আমরা এটা ক্ষেত্রে কেএসপি সমান সমান লিখতে পারি যে সিলভার প্লাসের ঘনমাত্রা ইন্টু Cl মাইনাসের ঘনমাত্রা। ঠিক আছে, সিলভার প্লাসের ঘনমাত্রা ইন্টু Cl মাইনাসের ঘনমাত্রা। ওকে, এখন দেখো ভাইয়া, সিলভার প্লাসের ঘনমাত্রা কত, S ইন্টু দিলাম, ক্লোরিনের ঘনমাত্রা কত ভাইয়া বলতো, S প্লাস 0.1 দিলাম। ওকে,
সরি 0.01 দিলাম, 0.01 দিলাম। ওকে, আচ্ছা ওকে ফাইন। এখন দেখো ভাই এখানে আমি কি পাবো, দেখো যেখানে মধ্যে আমরা পাবো এস স্কোয়ার পাবো প্লাস 0.01 পাবো, 0.01 ইন্টু এস পাবো, মানে এস এর সাথে গুণ দিচ্ছি, মানে এখানে কি পাবো এস স্কোয়ার পাবো প্লাস 0.01 এস পাবো। ওকে, সো তুমি এইসব ক্ষেত্রে মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা যে এস এর উপরে 1 বাদে এস স্কোয়ার, এস কিউব, S4 মানে যতই পাওয়ার থাকে না কেন সবগুলোকে আমরা কি করব, সবগুলোকে আমরা ক্যান্সেল করে দেব, সবগুলোকে আমরা কি করব, ক্যান্সেল করে দেব। কেন ক্যান্সেল করব, কারণ হচ্ছে আমরা এস এর উপর যখন আমরা স্কোয়ার কিউব 4 দেই তখন সেই মানটা অনেক বেশি পরিমাণে ছোট হয়ে যায়, কারণ মানটা এত বেশি ছোট হয় যে ক্যালকুলেশনে কোনো আহামরি প্রভাব ফেলে না, ঠিক আছে, আহামরি কোনো প্রভাব ফেলে না। সো এই জন্য আমরা এগুলোকে কী করবো, ক্রস করে দেবো। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানের মধ্যে আমার কি আছে, এখানের মধ্যে আছে তোমার যে কেএসপি সমান সমান কি আছে, কেএসপি সমান সমান আছে তোমার 0.01 এস আছে। তাহলে এস সমান সমান কত হবে, এস সমান সমান হবে তোমার কেএসপি ডিভাইড বাই 0.01 হবে। তাহলে দেখো ভাইয়া কেএসপি মান কত দেওয়া আছে, কেএসপি মান দেওয়া আছে মানে দ্রাবত গুণফল দেওয়া আছে তোমার 1.6 ইন্টু 10 ইনভার্স 10 দেওয়া আছে, ডিভাইড বাই কত দেওয়া আছে, ডিভাইড বাই দেওয়া আছে তোমার 0.01 দেওয়া আছে, 0.01 দেওয়া আছে। সো 0.01 কে আমরা কি লিখতে পারি, 0.01 কে আমরা লিখতে পারি 10 ইনভার্স 2 লিখতে পারি, কি লিখতে পারি আমরা 10 ইনভার্স 2 লিখতে পারি। আচ্ছা 10 ইনভার্স 2 লিখতে পারি, তো 10 ইনভার্স 2 লিখলাম আমরা, সো 10 ইনভার্স 2 লিখলাম। ওকে, 0.01 কে। ওকে, সো দেখো ভাইয়া যেখানে তো 10 আছে না, 10টা আমি একটু সুন্দর করে লিখি, দাঁড়াও, দেখো এখানে লিখলাম 10। ওকে, এখন দেখো ভাই আমরা এটাকে কি লিখতে পারি যে 1.6 ইন্টু 10 ইনভার্স 10 কে আমরা লিখতে পারি না যে 10 ইনভার্স 2 ইন্টু 10 ইনভার্স 8 লিখতে পারি, 10 ইনভার্স 8 লিখতে পারি, আর নিচে আছে হচ্ছে তোমার 10 ইনভার্স 2। তাহলে 10 ইনভার্স 2 10 ইনভার্স 2 কাটা, তার মানে তার নতুন দ্রাব্যতা কত হবে 1.6 ইন্টু 10 ইনভার্স 8 হবে। তাহলে দ্রাব্যতা এখানে কত হবে, দ্রাব্যতা হবে তোমার 1.6 ইন্টু 10 ইনভার্স 8। তো 1.6 ইন্টু 10 ইনভার্স 8 কোথায় আছে, বিতে আছে। দেখো এটা কিন্তু মোল পার লিটারে হবে, দেখো মোল পার লিটারে হবে, বাট এখানে কিন্তু গ্রাম পার লিটার আছে। তোমরা অনেকে সি দাগাই দেবা, বাট সি হবে না, কারণ আমরা জানি যে মোল পার লিটারের সাথে আমরা আণবিক ভর গুণ দিলে সেখানে আমরা গ্রাম পার লিটার পাবো, ঠিক আছে। আচ্ছা আমি আবার বোঝাই, আবার বোঝাই না, শর্টকাট নাই এই টাইপের ম্যাথের ক্ষেত্রে, শর্টকাট নাই, শর্টকাট করলে তুমি দেখবা মানে ভুল হইতেছে আর কি। দেখো আমি আবার বলি, দেখো সো আমরা কি করবো, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বাই করবো। সো ধরলাম আমি শুরুতে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে তোমার এস, এটা হচ্ছে তোমার এস, এটা হচ্ছে তোমার এস। এখন আমি কি করলাম, এখানে মধ্যে 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড যুক্ত করলাম। সো 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড যুক্ত করা মানে কি ভাবে বলতো, যে আমার এখানে মধ্যে 0.01 মোলার ক্লোরিন আয়ন যুক্ত করছি। সো 0.01 মোলার ক্লোরিন আয়ন যুক্ত করলে আমার ক্লোরিনের ঘনমাত্রা কি এস প্লাস 0.01 মোলার হয়ে যাবে, মানে বেড়ে যাবে। তো দেখো আমার সিলভার ক্লোরাইড যেটা আছে তার ক্ষেত্রে তার দ্রাব্যতা কেএসপি সমান সমান কি হবে, সিলভার প্লাসের ঘনমাত্রা ইন্টু সিএল মাইনাসের ঘনমাত্রা। তবে দেখো সিলভার প্লাসের ঘনমাত্রা কত এস, আর সিএল এর ঘনমাত্রা কত এস প্লাস 0.1। এখন এখানে কি পাইছি আমরা, দেখো এখানে পাইছি আমরা এস ইন্টু এস মানে এস স্কোয়ার প্লাস 0.01 এস পাইছি। ওকে, সো আমি কি বলছি যে এস এর উপর একমাত্র পাওয়ার 1 বাদে 2 3 4 5 6 7 8 যেটাই হোক না কেন সেইগুলোকে আমরা কি করে দিব, ক্যান্সেল আউট করে দিব। কি করে দিব, আমরা ক্যান্সেল আউট করে দিব। সো ক্যান্সেল আউট যদি করে দিই তার মানে দেখো এস স্কোয়ারকে আমরা ক্যান্সেল আউট করে দিয়েছি, তাহলে এখানে কি থাকতেছে, কেএসপি সমান সমান থাকতেছে 0.01 এস থাকতেছে। তাহলে এস সমান সমান কি হবে, কেএসপি ডিভাইড বাই 0.01 হবে। সো দেখো কেএসপি মান কত 1.6 ইন্টু 10 ইনভার্স 10, আর 0.01 কে আমরা লিখছি 10 ইনভার্স 2 লিখছি। তাহলে দেখো এখানে আমার এস এর মান কত হবে, এস এর মান হবে তোমার 1.6 ইন্টু 10 ইনভার্স 8 হবে। এখন একজন বলছে যে ভাই গ্রাম পার লিটারে কেন হলো না, তো গ্রাম পার, এই দেখো এখানের মধ্যে আমরা দ্রাব্যতা এস এর এককটা আমরা কিসে নেই, মোল পার লিটার এককে নিই না, আমরা দ্রাব্যতার একক কিন্তু মোল পার লিটার এককে নেই। আর যদি আমরা মোল পার লিটারের সাথে যদি আমরা আণবিক ভর গুণ দেই তখন সেটাকে আমরা বলি গ্রাম পার লিটার, তখন আমরা সেটাকে কি বলি, গ্রাম পার লিটার বলি, ঠিক আছে। আচ্ছা এস স্কোয়ার কেন বাদ দিলাম, এস স্কোয়ার কেন বাদ দিলাম তোমরা এটা বুঝতে চাইতেছো তাই না। দেখো ধরো আমি তোমাকে বললাম যে এস এর মান হচ্ছে তোমার যে 10 ইনভার্স 10 তোমাকে বললাম। এখন তুমি আমাকে বলতো ভাইয়া যে এস স্কোয়ার সমান সমান কত হবে, এস স্কোয়ার সমান সমান হবে তোমার 10 ইনভার্স 20 হবে। এস কিউবের মান কত হবে, এস কিউবের মান হবে তোমার 10 ইনভার্স 30। ওকে, এখন তুমি আমাকে বলো 10 ইনভার্স 20 মানে কত, 0 পয়েন্ট মানে পয়েন্টের পর তোমার 19টা শূন্য আছে, 19টা শূন্য আছে, 19টা শূন্য আছে, তারপর এখানের মধ্যে কি আসছে 1 আসছে। 10 ইনভার্স 3 মানে কীভাবে বলতো, 0 পর তোমার 29টা শূন্য আছে, 29টা শূন্য আছে, তারপর 1 আছে। এখন তুমি আমাকে বলো এত ছোট একটা মান কি আমার ক্যালকুলেশনে কি আহামরি কোনো পার্থক্য বানাবে, আহামরি কোনো পার্থক্য বানাবে না, এই জন্য এই মানগুলোকে আমরা স্কিপ করি, ঠিক আছে, এই মানগুলোকে আমরা স্কিপ করি। সো আই থিঙ্ক সবাই এই জিনিসগুলো বুঝছো আর কি, ঠিক আছে। ওকে ওকে,
আচ্ছা, তো তোমাদের জন্য আমি একটা কোয়েশ্চেন হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা এটা কিন্তু একটু হোমওয়ার্ক করে নিবা, ঠিক আছে? এটা একটু হোমওয়ার্ক করে নিবা, যেহেতু তোমরা আর পড়তে চাইতেছো না, এই জন্য আমি এটাকে তোমাদের সলভ করে দিয়েছি না, তোমরা একটু নিজেরা হোমওয়ার্ক করে নিবা, ঠিক আছে? আর এখানে একটা জিনিস মাথায় রাখবা যে কেএসপিটা সবসময় ধ্রুবক থাকে, কেএসপির মান সবসময় ধ্রুবক থাকে, ঠিক আছে? আচ্ছা, তো তুমি প্রথমে বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা এটাকে বাই করতে পারবা, তারপর 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড যুক্ত করার পর দ্রাব্যতা কত হবে সেটাও বাই করতে পারবা, 0.2 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত করলে দ্রাব্যতা কত হবে সেটাও তোমরা বাই করতে পারবা। যদি তোমরা এই ম্যাথটা বুঝতে পারো, এই ম্যাথটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই ম্যাথটা তোমরা ইজিলি বের করে ফেলতে পারবা, ঠিক আছে? সো এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, যেহেতু তোমরা পড়তে যেতেছো না। তো আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্ত রাখলাম। তো তোমরা একটু জানাও তো যে তোমরা সবাই মোটামুটি সব কিছু বুঝছো কি না। ফাহমিদা বলছে যে এই টপিকটা হুল ইন্টার লাইফে স্কিপ করে আসছিলাম, এখন বুঝছো কি না? এখন বুঝছো কি না? কোনটা বুঝছো না বলো তো আমাকে। সবাই বুঝছো? আচ্ছা, আমি একটু ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইট ঢুকলে আবার সাউন্ড অফ হয়ে যায় কিনা গত দিনের মতো কে জানে। হ্যাঁ, এই চ্যাপ্টার মোটামুটি ফুল শেষ, করাই দিব, তোমরা নিজেরা করবো না? নিজেরা একটু করো। আচ্ছা, হোমওয়ার্কের আনসারটা লিখে দিব। আচ্ছা, হোমওয়ার্ক করে দিব। আচ্ছা, তারাও আমি একটু হোমওয়ার্কটা করে দিই তাহলে। আর কত সময় আছে দেখি, 9টা 11 বাজে, 9টা 30-এ শুরু হবে ক্লাস, তাই না? আচ্ছা, আচ্ছা, তাহলে আমি শুরু করি। আমার ভয়েস কি শুনতে পাচ্ছ কিনা এখন জানো? আচ্ছা, দেখো, ওকে, আমরা এই কোশ্চেনটা দেখি। যে বলছে যে সিলভার ক্লোরাইডের কেএসপি মান দেওয়া আছে, এখন আমাকে বাড়ি করতে হবে বিশুদ্ধ পানিতে। ওকে, সো দেখো বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা কত। সো দেখো ভাই, এখানে কেএসপি মান দেওয়া আছে। সো কেএসপি মান দেওয়া থাকলে কি আমরা এস এর মানটা বাই করতে পারবো না? দেখো যে এটা ক্ষেত্রে আমার কেএসপি সমান সমান কি হবে, দেখো এখানের মধ্যে হবে তোমার, যেহেতু তোমার দুইটা এক এক করে আছে, তার মানে কেএসপি সমান সমান হবে এস স্কোয়ার, মানে 1/1 ইন্টু 1/1 ইন্টু এস এর উপরে 1+1, মানে কেএসপি সমান সমান হবে এস স্কোয়ার হবে। তাহলে এস সমান সমান কি হবে, √ কেএসপি হবে, তাই না? √ কেএসপি হবে। তো দেখো √ কেএসপি মান কত, যে 4 ইন্টু 10 ইনভার্স 10, 4 ইন্টু 10 ইনভার্স 10। ওকে, তো 4 ইন্টু 10 ইনভার্স 10 মানে কত হবে, 2 ইন্টু 10 ইনভার্স 5 হবে, তাই না? তার মানে দেখো যে আমার এটার দ্রাব্যতা কত হবে, বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা হবে তোমার 2 ইন্টু 10 ইনভার্স 5 মোল পার লিটার হবে, ঠিক আছে? এটা ছিল প্রথম কোয়েশন, এটা ছিল আমাদের প্রথম কোয়েশন, তাই না? আচ্ছা, ওকে, তো এখন আমাকে বাই করতে হবে যে 0.1 মোলার NaCl যোগ করলে দ্রাব্যতা কত। আচ্ছা, দেখো, তো আমার এখানে কার কেএসপি দেওয়া আছে, AgCl এর কেএসপি দেওয়া আছে। সো আমরা এখানে লিখলাম যে সিলভার ক্লোরাইড লিখলাম। ওকে, তো সিলভার ক্লোরাইড আমি এখানে লিখলাম যে সিলভার ক্লোরাইড লিখলাম, এটাকে ভাঙলে আমরা কি পাবো, সিলভার প্লাস পাবো, আর কি পাবো ভাইয়া বলো তো, Cl মাইনাস পাবো। ওকে, সো ধরলাম তার দ্রাব্যতা S, তাহলে এটার দ্রাব্যতা কত হবে, এটা হবে S, এটা হবে S হবে। ওকে, এখন আমি কি করলাম, সিলভার ক্লোরাইডের মধ্যে আমি 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড যুক্ত করে দিচ্ছি। সো 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড যেহেতু যুক্ত করে দিচ্ছি, তাহলে তুমি আমাকে বলো 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড মানে কি বলো তো? এখানে ক্লোরিন কয়টা আছে, একটা আছে, তার মানে ক্লোরিনের ঘনমাত্রা কত হবে, 0.1 মোলারই হবে। সো 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড যুক্ত করা মানে কি, আমার ক্লোরিনের ঘনমাত্রা বেড়ে কত হয়ে যাবে, S প্লাস 0.1 মোলার হয়ে যাবে। এখন এটা ক্ষেত্রে কি আমরা কেএসপি মানটা বাই করতে পারবো না? কেএসপি সমান সমান কি হবে, যে সিলভার প্লাসের ঘনমাত্রা ইন্টু কি হবে ভাই বলতো, ইন্টু হবে তোমার Cl মাইনাসের ঘনমাত্রা, Cl মাইনাসের ঘনমাত্রা। এখন দেখো সিলভার প্লাসের ঘনমাত্রা কত ভাই বলতো, S দিলাম, ইন্টু Cl মাইনাস যেটা আছে তার ঘনমাত্রা কত, S প্লাস 0.1 দিলাম। ওকে, ফাইন। আর এখানে কি আছে, কেএসপি মান দিয়ে আছে। ওকে, এখন এখানে কি হবে ভাই বলতো, এখানে দেখো যে কেএসপি সমান সমান কি হবে, S স্কোয়ার হবে প্লাস কি হবে, 0.1S হবে। আর আমি কি বলছিলাম ভাই বলতো, এস এর উপরে এক বাদে স্কোয়ার, কিউব, 4, 5 যাই থাকুক না কেন সেটাকে আমরা কি করবো, ক্যান্সেল করে দিব। তো আমি এখানে কি থাকবে, কেএসপি সমান সমান থাকবে 0.1S। তাহলে এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে আমার S সমান সমান কি আসবে বলতো, এখানে আমার S সমান সমান আসবে, S সমান সমান আসবে যে কেএসপি ডিভাইড বাই 0.1। সো দেখো কেএসপি মান কত এখানে, 4 ইন্টু 10 ইনভার্স 10, তাই না, ডিভাইড বাই 0.1। তাহলে এটার মানটা কত আসবে, 4 ইন্টু
টেন ইনভার্স নাইন আসবে। কত আসবে? 4 × 10⁻৯ মোল পার লিটার হবে। তাহলে দেখো যে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড যুক্ত করলে আমার নতুন দ্রাব্যতা কত হবে? 4 × 10⁻৯ মোলার হবে। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এখন দেখি আমরা যে 0.2 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত করলে দ্রাব্যতা কত। ওকে ফাইন। তো দেখো আমরা এখানে কি করছি ভাবো তো, ক্যালসিয়াম ক্লোরাইড যেটা আছে সেটা আমি কি করছি 0.2 মোলার যুক্ত করছি। ওকে, এখন তুমি আমাকে বলো ক্যালসিয়াম ক্লোরাইড যদি 0.2 মোলার হয় তাহলে এখানে কি পাবো? ক্যালসিয়াম 2+ পাবো আর কি পাবো? 2Cl- পাবো। ওকে, তাহলে দেখো ভাইয়া যে আমার ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যদি 0.2 মোলার হয় তাহলে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা কত হবে? 0.2 মোলার হবে। আর ক্লোরিনের ঘনমাত্রা কত হবে? 0.4 মোলার হবে, কারণ যেহেতু 2 আছে 2 গুণ হবে। ওকে, এখন দেখো এখানে কি ছিল ভাই বলতো? সিলভার ক্লোরাইড ছিল। তো সিলভার ক্লোরাইডকে ভাঙলে আমরা কি পাবো? সিলভার প্লাস পাবো। আর কি এখানে কি পাবো? আমরা Cl- পাবো। ওকে, তো ধরলাম এটা দ্রাব্যতা S, এটা দ্রাব্যতা S, এটা দ্রাব্যতা S। এখন আমি যখন এখানের মধ্যে 0.2 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত করব তখন সেখানে কি হবে ভাই বলতো? সেখানের মধ্যে আমার ক্লোরিন যেটা আছে, ক্লোরিনের ঘনমাত্রা কি ভাই বলতো? 0.4 মোলার কি বেড়ে যাবে না? দেখো সিলভার ক্লোরাইডের ঘনমাত্রাতে আমার ক্লোরিন যেটা ছিল তার ঘনমাত্রা ছিল S। এখন আমি এখানে কি করছি? 0.2 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত করছি। তার মানে ক্লোরিনের যে ঘনমাত্রাটা আছে সেটা কি বেড়ে S + 0.4 হয়ে যাবে না? S + 0.4 হয়ে যাবে। তাহলে তুমি আমাকে বলো এটা ক্ষেত্রে আমার KSP সমান কি হবে? KSP সমান হবে তোমার সিলভার প্লাসের ঘনমাত্রা ইনটু হবে তোমার Cl- এর ঘনমাত্রা হবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এটা ঘনমাত্রা কত? S, আর Cl- এর ঘনমাত্রা কত হবে? S + 0.4 হবে, S + 0.4 হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো KSP সমান কি পাবো? KSP সমান আমরা পাবো যে S² + 0.4S। তাহলে দেখো যে আমরা জানি S², তো S² মানে কি ভাবে বলতো? সেটাকে আমরা কি করে দেবো? ক্যান্সেল করে দেবো, কারণ আমরা জানি যে S এর উপরে 1 বাদে যা থাকবে সবগুলোকে আমরা কি করে দেবো? ক্যান্সেল করে দেবো। তাহলে এখানে আমার S সমান কি হবে? S সমান হবে তোমার KSP / 0.4। তাহলে দেখো KSP মান কত ছিল? KSP মানটা ছিল তোমার 4 × 10⁻10 ছিল, 4 × 10⁻10 ছিল, 10⁻10 ছিল, ডিভাইড বাই 0.4, ডিভাইড বাই কত? 0.4। ওকে, তো ডিভাইড বাই 0.4 যেটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি? সেটাকে আমরা লিখতে পারি যে 4 × 10⁻1 লিখতে পারি, 4 × 10⁻1 লিখতে পারি। আর উপর যেটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি? 4 × 10⁻9 × 10⁻1 লিখতে পারি, তাই না? ওকে, তাহলে দেখো ভাইয়া ওই যে 4 4 কাটা, 10⁻1 10⁻1 কাটা, তার মানে এখানে কি থাকতেছে? 10⁻9 থাকতেছে। তো যেহেতু দ্রাব্যতার একক কি হবে ভাইয়া বলো তো? মোল পার লিটার হবে, মোল পার লিটার হবে। তাহলে দেখো তো এখানে আনসার কত হয়েছে? আনসার হয়েছে তোমার 10⁻9 মোল পার লিটার হয়েছে। তাহলে দেখো যে বিশুদ্ধ পানিতে আমার দ্রাব্যতা কত ছিল? 2 × 10⁻5 ছিল, মোল পার লিটার ছিল, মোল পার লিটার ছিল। আর 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড যোগ করার পর আমার দ্রাব্যতা কত হয়েছে? দ্রাব্যতা হয়েছে তোমার 4 × 10⁻9 মোল পার লিটার হয়েছে, মোল পার লিটার হয়েছে। তাহলে দেখো দ্রাব্যতা কিন্তু অনেক কমে গেছে। আমি যখন আরও মানে ক্লোরিন যুক্ত করছি তখন তার দ্রাব্যতা কত হয়েছে? তার দ্রাব্যতা হয়েছে তোমার 10⁻9। কত হয়েছে ভাইয়া বলতো? এখানে কত হয়েছে? 10⁻9 মোল পার লিটার হয়েছে। সো এটা ছিল আমাদের কোয়েশ্চেন আর কি। তো আই থিঙ্ক সবাই জিনিসগুলো বুঝতে পারছো। বুঝছো সবাই? আচ্ছা, একজন বলছে S + 0. এই দেখো শুরুতে তোমার সিলভার ক্লোরাইড ছিল, এখানে শুরুতে আমার ক্লোরিনের ঘনমাত্রা কত ছিল? S ছিল, তাই না? এখন আমি কি করছি ভাই বলতো? এখানের মধ্যে আমি যে 0.2 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত করছি। সো 0.2 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত করা মানে কি ভাই বলতো? 0.4 মোলার ক্লোরিন যুক্ত করা। তো শুরুতে ক্লোরিনের ঘনমাত্রা কত ছিল? S ছিল, এখন আরও 0.4 যুক্ত হয়েছে। তাহলে ক্লোরিনের ঘনমাত্রা বর্তমান ঘনমাত্রা কত হবে? S + 0.4 হবে। সো এটাই লিখছি আর কি। পিছনের স্লাইডে ম্যাথ আছে? না, কোনো ম্যাথ নাই, না কোনো ম্যাথ নাই। ঠিক আছে, আচ্ছা। তো সবাই কি সব কিছু বুঝছো কিনা একটু জানাও তো। যদি বুঝে থাকো তাহলে আমরা ক্লাস আজকে শেষ করে দেবো। ঠিক আছে, তো তোমাদের যেহেতু একটু পরে কোশ্চেন আছে, সরি একটু পরে যেহেতু তোমাদের ক্লাস আছে। আচ্ছা, বই থেকে ভাইয়া কোন মৌল কম দ্রবণীয় আর কোনটা বেশি, এটা কীভাবে বুঝবো? দেখো কোন মৌল কম দ্রবণীয় কোনটা বেশি দ্রবণীয় এটা আমরা বুঝবো হচ্ছে তোমার 3rd চ্যাপ্টারে ফাজানের নীতি নামে একটা নীতি আছে, মানে রুলস আছে। ওইখানে যখন যাব তখন আমরা সব একদম ডিটেলসে বুঝে যাবো আর কি, যে কোনটা কম দ্রবণীয় কোনটা বেশি দ্রবণীয়। সো আমি আজকে ক্লাসে আপাতত যা বুঝাইছি সবাই সব কিছু একটু মানে মনে প্রাণে বিশ্বাস করে নাও, ঠিক আছে? আচ্ছা, কোনটার মান বড় কোনটার মান ছোট? আচ্ছা, কোনটার মান বড় কোনটার মান ছোট এটা তুমি বুঝো না? আয় হায় হায় হায়, কি বলো এটা তুমি? দেখো আমি একটা নিউ পেজ নিয়ে দাঁড়াও। ধরো আমি তোমাকে বললাম যে 10⁻9, আর ধরো আমি তোমাকে বললাম যে 4 × 10⁻7। তুমি আমাকে বলো তো এই দুটার মধ্যে কোনটার মান বড়?
তুমি মাথায় রাখবা যে মাইনাস যত মানে যত বেশি হবে সেটা তত বেশি ছোট হবে। তাহলে দেখো মাইনাস এটা হচ্ছে তোমার -9 আর এটা হচ্ছে তোমার -7। সো মাইনাসের মধ্যে বেশি কোথায় আছে? এখানে আছে। তার মানে এটা হবে ছোট আর এটা কি হবে? বড় হবে। আল্লাহ আল্লাহ, এটা এটা কোনো কথা বললো তুমি? আচ্ছা ধরো তোমাকে আমি বললাম যে আবার একটা কোয়েশ্চেন দিলাম যে 4 × 10³ দিলাম, আবার ধরো তোমাকে বললাম আমি 2 × 10⁴ দিলাম। ওকে, এখন তুমি আমাকে বলো এখানে কোনটা বড় কোনটা ছোট? দেখো 10-এর উপর দেখো এখানে কিন্তু মাইনাস নেই, তখন মানে এটার উপর পাওয়ার যত বড় হবে সেটার মান তত বড় হবে। তাহলে দেখো এখানে 3 আছে এখানে 4 আছে, সো যদি এখানে পাওয়ার এখানে এটা বড় তার মানে এটা হবে বড়, এটা হবে ছোট। ঠিক আছে, বুঝছি আমরা সবাই? এখন ধরো আমি তোমাকে বললাম যে 9.65 ইন্টু তোমাকে আমি বললাম 10⁻8, আবার ধরো তোমাকে বললাম যে 9.7 ইন্টু 10⁻8 বললাম। এখন তুমি আমাকে বলো এখানের মধ্যে কোনটা বড় কোনটা ছোট? দেখো উভয়পক্ষে কিন্তু 10⁻8 আছে, তাহলে আমার এই মানটার মধ্যে যেটা বড় হবে সেটা বড় বড় হবে। তাহলে দেখো 9.65 অথবা 9.7 এই দুইটার মধ্যে কে বড়? অবশ্যই 9.7 বড়, কারণ 9.7 মানে এখানে কি আছে? 7 পর একটা 0 আছে, মানে 9.70 আর 9.65। তো এখানে কোনটা বড় ভাই বলতো? বড় হচ্ছে আমার এইটা। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে আমরা ক্লাসটা শেষ করে দিই এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা তাহলে এখন শেষ করে দিই। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওকে, সাবাস।